নেক্সট দেখো, একদম ফার্স্ট থেকে এমসিকিউর একদম 28 নম্বর সামনে প্রায় আমরা আলোচনা করে নেব। তো ছবিটা আছে কিনা জানি না, তোমাদের আমি একবার গ্রুপে পাঠিয়ে দেব। দেখো গ্রুপে পাঠিয়ে দিয়েছি। দেখো 28 নম্বর সাম। কি বলছে? বলছে 9p5 9p5 প্লাস 5 ইন্টু 9p4 এটা দেওয়া আছে ইকুয়াল টু 10pr। এবার এখান থেকে আমাকে আর এর ভ্যালু ফাইন্ড করতে হবে। তার কোয়েশ্চেন হলো যে এটা কিভাবে করব। ধরো এরও একটা শর্ট ট্রিক আছে, সেটা যদিও না জানি তাহলে আমি প্লেন ভাঙতে পারবো। কিরকম না, তুমি এইটা ভাঙা জানো, আমি একটু রিমাইন্ড করিয়ে দিই কি ছিল বাবা। 9pr যদি হয়, সরি npr যদি লিখি, npr মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা ছিল npr। আর যদি ncr হতো তাহলে তখন হতো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এই ঘটনাগুলো আমরা আগে করে এসেছি। তাহলে এখানে যদি এটা ভাঙি তাহলে এটা কি হবে, 9p5 মানে কত? 9p5 মানে ডেফিনেটলি 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 9 মাইনাস 5 মানে 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ইন্টু 9p4 মানে কত? 9p4 মানে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 9 মাইনাস 4 মানে কত বাবা? 9 মাইনাস, সরি বাবা এটা একটু মিস করেছি। 9 মাইনাস শুধু 5 হবে, আমি সিটা লিখে ফেলেছি। যাই হোক, অনলি তোমার কাছে 9 মাইনাস 5 হবে, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল, অনলি 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ইন্টু, এটাও সেম ভাবে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 9 মাইনাস 4 মানে কত পাবো? 5 ফ্যাক্টোরিয়াল। হয়ে গেল ইকুয়াল টু 10pr। 10pr মানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল আর নিচে থাকছে বাবা 10 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। অনলি এটা, আর কিছু হচ্ছে না। তাহলে এবার এটা ক্যালকুলেট যদি করি তাহলে এখানে 9 ফ্যাক্টোরিয়াল আছে, নিচে 4 ফ্যাক্টোরিয়ালকেও তুমি রেখে দাও, প্লাস 5 ইন্টু উপরে তোমার 9 ফ্যাক্টোরিয়ালই থাক আর নিচে তুমি বলতে পারবে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এবার এখানে 10 আছে, দেখো তো বাবা 10 কে আমি লিখতে পারবো 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল আর ডিভাইডেড বাই 10 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটাও তুমি রেখে দিলে। এবার উপর থেকে 9 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়াল তুমি কমন নিতে পারো। 9, এখানে 5 5 কেটে গেল, 9 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কমন নেওয়ার থেকে আরো ভালো তুমি 2 লিখে দাও, তাই না? কারণ 9 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল এই অংশটুকু 2 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু বাই 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, এখানে 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল আছে আর নিচে তোমার 10 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল থাকছে। তাহলে এইটুকু পোর্শন অবধি আমার কোনো সমস্যা নেই। তাহলে এইটুকু পোর্শন আমার কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে 9 ফ্যাক্টোরিয়ালও তুমি ক্যান্সেল আউট করতে পারো। আর এইখান থেকে তুমি 2 5 যা 10 করতে পারো, 2 5 যা 10 করতে পারো। তাহলে এখন তুমি বলতে পারবে, এখানে যদি ক্রস মাল্টিপ্লাই করো বাবা, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে তাহলে এই 1 এর সাথে মাল্টিপ্লাই হলে 10 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর এখানে তুমি বলতেই পারছো 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল।
আচ্ছা বাবা 5 ইন্টু 4 মানে কি? 5 ইন্টু 4, 5 ইন্টু 4 মানে হচ্ছে তুমি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল মানে 5 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। আচ্ছা একে এর মতো করে লিখছি কিরকম, 10 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তার সাথে আমি লিখছি 5 ফ্যাক্টোরিয়াল মানে কত, 10 মাইনাস 5 লিখতে পারি। তাহলে এই রেসপেক্টে এটার সাথে এটা যদি ম্যাচ করাই তাহলে দেয়ার ফর আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু আমি 5 বলতে পারবো আরামসে। আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে তুমি এখানে অপশন টেস্ট করতে পারো। কিরকম, আমার যেগুলো অপশানে আছে, অপশন দেখো A4 আছে, B5 আছে, C6 আছে এবং D7 আছে। ওই ওই আর এর ভ্যালুগুলো এইখানে পুট করব, পুট করে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট করে দেখবো যে কোনটা মেলে। ঠিক আছে, তো সেক্ষেত্রে করলেও একটু লেন্দি হবে, কারণ অপশন এ হবে না, অপশন এর জন্য পুরোটা করতে হচ্ছে। তারপর অপশন বি এর সাথে ম্যাচ করে যাচ্ছে মানে বি তে ম্যাচ করে যাবে, কিন্তু এই 5টা যদি সি তে কিংবা ডি তে থাকে তোমাকে আরো দুটো তিনটে স্টেপ তোমাকে করতে হবে। ঠিক আছে, তো সুতরাং ওইভাবে করতে তুমি পারো, কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে। ওকে, তাহলে দেখো এইটা হলো নেক্সট ওই কোয়েশ্চেনটার অ্যান্সার এটা। এবার তার পরের কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেন নাম্বার 29। 29 যেটা আছে দেখো, 29 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা অলরেডি আমরা আগের দিন প্রায় করেছি, তবু আমি আরেকবার বলি। কি বলছে বাবা দেখো, বলছে 4টে পুরস্কার আছে। আগের দিনই বলেছি যে এরকম টাইপের থাকলে তুমি কিভাবে করবে, কারণ এই পুরস্কারের সাম, প্রাইজের সাম আগে একটা আমরা করে এসেছি। তাহলে কোয়েশ্চেন কি আছে, বলছে চারটি হচ্ছে তোমার পুরস্কার আছে। ক্লিয়ার, তাহলে এই 4টি যে পুরস্কার আছে, এই 4টি পুরস্কার 10 জন ছাত্রের মধ্যে ডিভাইড করা হবে। তাহলে টোটাল কটা পুরস্কার পাবা, 4টে পুরস্কার। কজনের মধ্যে ডিভাইড করা হচ্ছে, 10 জন ছাত্রের মধ্যে এইরকম 4টে পুরস্কার ডিভাইড করা হচ্ছে। সেই তাহলে কজন ছাত্র, টোটাল হচ্ছে 10 জন। তাহলে আমি তোমাদের আগেই বলেছি যে 10 জন ছাত্রের মধ্যে বা পুরস্কারের থেকে ছাত্রের সংখ্যা বেশি, এবং এই অঙ্কটা ঠিক আগের দিনে যেমন যেমন করেছি এখানেও ঠিক তেমনই হবে, তার অন্য কোনো কিছুই হবে না। তাহলে আমরা বুঝি একটু, তাহলে 10 জন ছাত্রের মধ্যে কটা পুরস্কার, টোটাল 4টে পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই যে 10 জন ছাত্রের মধ্যে 4টে পুরস্কার আমার দিতে হবে। তাহলে এই 4টি পুরস্কার যদি 10 জন ছাত্রের মধ্যে দেওয়া হয়, তাহলে আমি বলেছিলাম যে যদি হচ্ছে দেখো পুরস্কারের সংখ্যা 4, তুমি দিচ্ছ কজন ছাত্রের মধ্যে, 10 জন ছাত্রের মধ্যে, তাহলে 10 জন ছাত্র 4টে পুরস্কার নেবে। তাহলে আমি আরামসে বলে দিতে পারবো যে এটা 10p4 আমার কাছে হবে। কারণ কারণ কি, কারণ পুরস্কারের সংখ্যা কম, তাহলে আমি আরামসে বলতে পারবো যে 10p4। কিন্তু আমি কি বলেছিলাম, যদি ঠিক ঘুরে যায়, মানে পুরস্কারের সংখ্যাটা আমি বললাম ধরো 15, আর ছাত্রের সংখ্যা হচ্ছে ধরো 20, তখন কিন্তু এইভাবে করা যাবে না। সেটা কিভাবে করা যায় আমরা লাস্ট দিনে অঙ্কটায় দেখেছি যে এটা কিভাবে করা যাবে। তাহলে এখানে 4টে পুরস্কার 10 জনের মধ্যে দেওয়া হচ্ছে, তাহলে 4টে পুরস্কার 10 জনের মধ্যে যদি দেওয়া হয়, তাহলে আমি অ্যান্সার কি বলতে পারবো, অনলি 10p4। তাহলে অনলি আমি বলতে পারবো যে এটা 10p4। তাহলে যেহেতু 4টে পুরস্কার 10 জনের মধ্যে দেওয়া হয়েছে, তাহলে অ্যান্সার আমি অনলি বলতে পারবো যে 10p4। এটা হচ্ছে কত, কোয়েশ্চেন নাম্বার 29। তাহলে আর কিছুই হবে না, এবার এটাকে ক্যালকুলেট করবো। এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে তুমি কি পাবে, এটা যদি ক্যালকুলেট করা হয় তুমি এখান থেকে পেয়েই যাবে যে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 মাইনাস 4 মানে 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 হবে, কারণ 6 ফ্যাক্টোরিয়াল নিচে আর উপরে ক্যান্সেল হবে। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলেই আমার চলে আসবে। তাহলে 8 নং 72, 72কে 7 দিয়ে গুণ করে দাও, 7 দুগুণে 14, 4 হাতে থাকলে 1, 7 সাথে 49 আর 1-এ 50। তাহলে 5040 তোমার অ্যান্সার আছে, ওখানে 5040ই তোমার অ্যান্সার হবে। একদম ইজি, কোনো সমস্যা কিছু নেই। নেক্সট পরের কোশ্চেনে আসা যাক, কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30 দেখো কি বলতে চেয়েছে, আগে পড়ি। কোশ্চেন নাম্বার 30 বলছে একটি শাখা রেলপথে মোট 12টি স্টেশন আছে। তাহলে একটা শাখা রেলপথে কটা স্টেশন আছে বাবা, 12টা।
তাহলে যদি একটা শাখা রেলপথে 12টা স্টেশন থাকে, এবার কোয়েশ্চেন হলো যে কতগুলো বিভিন্ন দুটি শ্রেণীর টিকিট মুদ্রিত করলে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে টোটাল কি হবে? 12টা স্টেশন আছে। তাহলে টোটাল যদি 12টা স্টেশন থাকে তাহলে তুমি দুটো টিকিট কাটবে। তাহলে 12টা স্টেশন থেকে যখন তুমি টিকিট কাটবে তাহলে ভালো করে বুঝবে, এখানে সবাই কি করে, সবাই করে কি যে 12 হচ্ছে তোমার P2, যেহেতু দুটি টিকিট বলা হয়েছে, কিন্তু একটুখানি বুঝতে হবে এই জায়গাটা। দেখো আমি বলি তোমাদের, টোটাল কটা স্টেশন আছে? ধরো 12টা স্টেশন আছে। তাহলে এই 12টি স্টেশনের মধ্যে থেকে তুমি টিকিট কাটছো, ঠিক আছে? ধরো আমি বলছি 12টা স্টেশন আছে মোট। তাহলে স্টেশনের সংখ্যা কত বল বাবা? 12টা। ধরো তুমি এই সোনারপুর থেকেই তুমি শিয়ালদায় যাচ্ছ, ঠিক আছে? শিয়ালদায় যাচ্ছ, তাহলে শিয়ালদার দিকে তাহলে ট্রেন, তাহলে ধরো এই সোনারপুর টু শিয়ালদা এই পর্যন্তই 12টা স্টেশন তোমার কাছে আছে, এই পর্যন্তই 12টা থাকুক না থাকুক আমি ভাবাচ্ছি, মনে মনে ভেবে নাও, মানে সিরিয়াসলি 12টা স্টেশন নেই, কিন্তু ধরে নাও এই সোনারপুর থেকে শিয়ালদা পর্যন্তই তোমার কাছে 12টা স্টেশন আছে। তাহলে তুমি ধরো সোনারপুরে উঠলে, তাহলে যখন সোনারপুর থেকে তুমি উঠলে, তাহলে সোনারপুর থেকে ট্রেনে উঠবে, তাহলে সোনারপুর টিকিট কাউন্টারে যখন তুমি যাবে তখন তোমাকে টিকিট কাটতে হলে কি হবে? হয় সোনারপুর টু নরেন্দ্রপুরের টিকিট কাটতে হবে, নাই সোনারপুর টু গড়িয়ার টিকিট কাটতে হবে। তুমি যেখানে যাবে সেখানকার টিকিট কাটবে, কিন্তু তুমি বলতে তো পারবে না যে আমি সোনারপুর টু সোনারপুর টিকিট কাটবো, এটা কিন্তু তুমি বলতে পারবে না। তাহলে তুমি সোনারপুর থেকে ট্রেনে উঠছো, তাহলে হয় তুমি সোনারপুর থেকে নরেন্দ্রপুর টিকিট কাটবে, সোনারপুর থেকে গড়িয়া টিকিট কাটবে, এরম ভাবে। আবার সোনারপুর থেকে তারপরে নিউ গড়িয়া, সোনারপুর থেকে যাদবপুর, এরকম করে করে তুমি টিকিট কাটতে পারো। কিন্তু শুধু একটা স্টেশন বাদ যাবে, সেটা কি? সোনারপুর টু সোনারপুর এইভাবে তুমি টিকিট কাটতে পারো না, তাই না? তাহলে টোটাল স্টেশন আছে কটা? 12টা। তাহলে সোনারপুর থেকে যখন তুমি ট্রেনে উঠছো তখন তোমার কাছে অপশন কটা? 11টা স্টেশন অপশন আছে টিকিট কাটার। ক্লিয়ার? 11টা স্টেশন তোমার কাছে অপশন আছে টিকিট কাটার। তাহলে 11টাই স্টেশন তোমার কাছে অপশন আছে, কারণ সোনারপুর টু সোনারপুর এরকম কোনো টিকিট হয় না, বা সোনারপুরেই যদি আছে আবার সোনারপুর যাওয়ার কোনো টিকিট হবে না। তাহলে তোমার কাছে 11টা অপশন থাকবে। এরম করে আরেকজন যে নরেন্দ্রপুর থেকে উঠছে তার কাছেও 11টা থাকবে অপশন। আবার যে নিউ গড়িয়া থেকে বা গড়িয়া থেকে উঠছে তাদের ক্ষেত্রেও 11টা করে থাকবে। এরম করে 12টা, প্রত্যেকটা 12টা স্টেশনে যারা যারা উঠবে তাদের কাছে 11টা অপশন থাকবে, যে ওই 11টা অপশানে সে টিকিট কাটতে পারে। তাহলে টোটাল আমি যদি টোটাল হচ্ছে বিন্যাস সংখ্যা বলি, তাহলে বিন্যাস সংখ্যা কত হবে? টোটাল বিন্যাস সংখ্যা তুমি আরামসে বলতে পারবে যে 12 × 11, কারণ 11টা অপশান হচ্ছে প্রত্যেকটা স্টেশনের জন্য 11টা করে অপশান। কটা স্টেশন আছে? 12টা স্টেশন, তাহলে 12 × 11 হবে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে এটা কিন্তু পারমুটেশন কম্বিনেশন করলে তোমার আসবে না। ক্লিয়ার? তাহলে এই স্পেশাল টাইপগুলো তোমাকে মনে রাখতে হবে। যাই হোক, তাহলে এটা যদি ক্যালকুলেট করি, 12 × 12 2, হাতে থাকলো 1, 12 × 12 আর 13, তাহলে 132 তুমি বলতে পারবে যে তোমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে 132 তুমি অ্যান্সার পেয়ে গেছো। এবার পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন কি বলছে দেখো। পরের কোশ্চেনের সাথেও আমরা আগে পরিচয় হয়েছে, কারণ আমরা লেটারের অঙ্ক করেছি। তাহলে নেক্সট কোশ্চেনে আমাদের আসা যাক। পরের কোশ্চেন কি বলছে একটুখানি পড়ো। বলছে একটা শব্দ দেওয়া আছে, এই অক্ষরগুলি নিয়ে কত বিভিন্ন উপায়ে বিন্যাস করা যায় যাতে স্বরবর্ণগুলি সর্বদা একত্রে থাকবে। ঠিক আছে? স্বরবর্ণগুলি সর্বদা একত্রে থাকবে। তাহলে এই হচ্ছে আমার কোশ্চেন। তাহলে আমি আগে লিখি কি বলছে দেখো। 31। তাহলে আমার শব্দটা কি আছে? DRAUGHT, তাহলে এটা আছে। তাহলে এখানটায় আমি তোমাকে কি বলেছিলাম লাস্ট ক্লাসে তোমাদের, যে এই যে শব্দটা আছে, তাহলে এর
প্রত্যেকটা অক্ষর নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সাজানো হবে। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে সাজানো গেলে আমি কি বলেছিলাম, কটা আছে গুনে নেবে, 1 2 3 4 5 6 এবং 7। তাহলে আমি বলেছিলাম এর অ্যান্সার তুমি এরমভাবে বার করবে 7 ফ্যাক্টোরিয়াল। আর কতগুলো রিপিটেড আছে না, কোনো ওয়ার্ড রিপিটেড নেই। তাহলে রিপিটেড যদি থাকে, যদি দুটো রিপিট থাকে নিচে 2 ফ্যাক্টোরিয়াল বলেছিলাম, 4টে রিপিট থাকলে 4 ফ্যাক্টোরিয়াল হতো নিচে। তাহলে এইভাবে এটা আমরা ক্যালকুলেট করেছিলাম। কিন্তু যেহেতু এইটা আছে, এর মধ্যে কোনো রিপিটেড নেই, কোনো রিপিটেডের কোনো কল্পই এখানে নেই, তাহলে এটা হবে। কিন্তু আমাকে কোশ্চেন এটা বলেন, যদি শুধু এটা বলতো যে এই এই শব্দটা নিয়ে বা এই শব্দের অক্ষরগুলো নিয়ে তুমি কতগুলো শব্দ পেতে পারো, তখন আমরা এই যে স্টেপটা এখন দেখালাম এটা করতাম। কিন্তু ওরা ওর সাথে একটা ঘটনা ঘটিয়ে রেখে দিয়েছে, বলছে যে স্বরবর্ণগুলো সব সময় একত্রে থাকবে। মানে এর যে স্বরবর্ণ, মানে এই যে শব্দটার মধ্যে যেগুলো স্বরবর্ণ আছে, সেই স্বরবর্ণগুলো সব সময় একত্রে থাকবে বা একসাথে থাকবে, এই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে স্বরবর্ণগুলো যদি একসাথে থাকে, তাহলে এখানে স্বরবর্ণ কোথায় আছে বাবা তুমি দেখি আমরা। এখানে স্বরবর্ণ তুমি জানো কি, স্বরবর্ণ মানে ভাওয়েল। আর এ ই আই ও ইউ, তাহলে কোথায় আছে, এ আছে, আছে একটা, আর একটা ইউ আছে, আর কিন্তু কোনো নেই। আর পড়ে আছে ডি, আর, জি, এইচ, টি, যারা ব্যঞ্জনবর্ণ। তাহলে এরা কখনোই আর কিছু হবে না। এবার বলছে যে এমনভাবে বিন্যাস করতে হবে যাতে এরা দুজন কখনো আলাদা না হয়, কারণ ওখানে বলেইছে যে স্বরবর্ণ সর্বদা একত্রে থাকে। তাহলে স্বরবর্ণ যদি একত্রে থাকে, আমি ধরো এই দুটোকে ভালো করে টাইট করে বেঁধে দিলাম বা আঠা দিয়ে জুড়িয়ে দিলাম, যাতে এরা আলাদা হতে না পারে। বা ওই দুজনকে ভালো করে আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি যারা ওরা, যাতে ওরা যখন আমরা এই এই সংখ্যাগুলোকে পাজেলের মতো ঘোরাবো, তখন এরা যেন আলাদা না হতে পারে। তাহলে এ আর ইউ, এই দুটো হচ্ছে অক্ষরকে আমরা বেঁধে দিলাম। তাহলে বেঁধে দেওয়ার পরে তাহলে এখন এরা আলাদা হচ্ছে না, তাহলে এই দুটো অক্ষর মিলে কটা অক্ষর, একটা অক্ষর। তাহলে টোটাল কটা অক্ষর আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এবং ছটা। তাহলে ছটা আছে। তাহলে আমি বলতে পারবো যে এখন যদি ঘোরাই তাহলে আলাদা হবে না, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল হলো। কিন্তু একটা জিনিস বলে রাখি যে এ আর ইউ এরা তো আলাদা হচ্ছে না ডেফিনেটলি, কারণ বেঁধে দিয়েছি। কিন্তু তুমি দেখো কোনো কোনো সময় ইউ এর পাশে এ আসতে পারে, কোনো কোনো সময় এর পাশে ইউ আসতে পারে, আলাদা হচ্ছে না, কিন্তু এরা নিজেরা তো ঘুরছে। তাহলে এদের দুজনের জন্য ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ আমার অ্যান্সার। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে তুমি কত জানো, 5 ফ্যাক্টোরিয়াল 120, আর 6 ফ্যাক্টোরিয়াল মানে 720 ইন্টু 2, তার মানে কত, 7 দুগুণে 14, 1440। দ্যাট ইজ তোমার অ্যান্সার। ওকে, নেক্সট চলে আসি, কি বলছে দেখো। নেক্সট বলছে একটি ঝোঁকশূন্য মুদ্রা বা একটা হচ্ছে ছক্কা, লুডুর ছক্কা, একে পরপর বলেছে 4বার নিক্ষেপ করা হয়েছে, কতগুলো বিভিন্ন ফল পাওয়া যাবে, ভালো করে বুঝবে। এইটা কিন্তু তোমাদের পরে এই লুডুর ছক্কা, তাস, এই অঙ্কগুলো কিন্তু পরে তোমাদের কাজে লাগবে, ভালো করে বোঝো অঙ্কটা। কি বলছে, একটা লুডুর ছক্কা যাকে কবার ছোঁড়া হয়েছে বাবা, পরপর 4বার ছোঁড়া হয়েছে বা নিক্ষেপ করা হয়েছে। তাহলে এই 4বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে কতগুলো বিভিন্ন ফল পাবো। দেখবে যে এই কোশ্চেনের সামনে একটা ঝোঁক শূন্য বলা আছে, এই কথাটা নিয়ে জানি ডাউট হতেই পারে তোমাদের, এটা নিয়ে আমি একটুখানি বলি। কোশ্চেন নাম্বার 32, ঝোঁক শূন্য বা এটাকে বলা হয় আনবাইসড, ইংরেজিতে বলে আনবাইসড। আনবাইসড কয়েন, আনবাইসড ডাইস, ডাইস মানে লুডুর ছক্কা, যাই হোক এইগুলো বলে। এবার কোশ্চেন হলো এখানে এই আনবাইস বা এই ঝোঁক শূন্য এই কথাটা কেন বলা হয়েছে,
সেই ক্ষেত্রে একটু আলোচনা করি। দেখো, ঝোঁক শূন্য বলা হয়েছে, এর কারণ হলো তোমাদের ধরো আমি বললাম যে একটা কয়েন তোমাকে টস করতে দেওয়া হলো, সেই কয়েনটা এমন যে সেই কয়েনটা ধরো তুমি টস করতে গিয়ে দেখলে যে মাটিতে পড়ে আর খুঁজে পাচ্ছ না, হারিয়ে গেছে, ঠিক আছে? বা এমন একটা কয়েন তোমাকে বললাম কয়েন টস করতে, সেই কয়েনটা তুমি টস করার পরে দেখলে যে সেটা তোমার পড়লো, কিন্তু ধরো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, না হেড পড়ছে না টেল পড়ছে, এমন হতে পারে। আবার তুমি কোনো একটা কয়েন টস করার পর মাটিতে পড়লো, পড়ে গড়িয়ে 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 কোনো একটা ফাটলে ঢুকে গেল, মাটিতে ফাটলে ঢুকে গেল। তাহলে এই সমস্যাগুলো হলে তো তোমার টস করার কোনো মিনিং হয় না। বা তুমি একটা লুডুর ছক্কা তুমি ছুঁড়লে, দেখবে ওই কম দামি লুডুর ছক্কাগুলো, যেগুলো লুডো খেলার জন্য কম দামি যেটা কেনা হয়, সেক্ষেত্রে তুমি দেখবে যে ওইগুলো এমন একটা পজিশনে উল্টে দাঁড়িয়ে যায়, না কোনো না ছক্কা পড়ে, না হচ্ছে চার পড়েছে, বোঝা যায় না, মানে কাঁধ হয়ে দাঁড়িয়ে গেল, ঠিক আছে? তাহলে ছক্কা না চার তুমি কিছুই বুঝতে পারছো না। বা তুমি লুডুর ছক্কা ছুড়লে, ছোঁয়ার পরে দেখলে সে দ্রুত বেগে জোরে ছুঁড়লে বেরিয়ে গিয়ে হারিয়ে গেল, তাহলে তো তুমি কোনো ফলাফল পাবে না। তাই জন্য বলা হয় এগুলোকে আনবাইসড কয়েন। মানে আনবাইসড মানে ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিহীন কয়েন বা ডাইস বা লুডুর ছক্কা বা কয়েন, এটাকে বলা হয়। কেন আনবাইজ বললো? কারণ আমি যে ঘটনাগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, ওই ঘটনাগুলো এখানে হবে না। তাহলে ঝুঁকিহীন বা ঝুঁকি ছাড়া, আর এইটা বলতে এইটুকুই বুঝছে যে তুমি লুডুর ছক্কা ছোড়ো বা হচ্ছে কয়েন টস করো, তোমার একটা ফলাফল থাকবেই, মানে একটা ফলাফল তোমার ওখানে থাকবে, এমন কোনো কিছু হবে না যে তুমি কোনো ফলাফল পাচ্ছ না, লুডুর ছক্কা হারিয়ে যাবে, খুঁজে পাবে না, কোনো রেজাল্ট দেবে না, এরম কিছু হবে না। ঝুঁকিহীন হচ্ছে বলতে পারি আমরা যে ঝোঁক শূন্য, মানে কোনো ঝোঁক নেই, কোনো ঝুঁকি নেই, তুমি টস করলেই একটা কোনো রেজাল্ট পাবে। বা তুমি লুডুর ছক্কা ছুড়লে পুট দুড়ি তিরি পাঞ্জা ছক্কার মধ্যে কিছু একটা তো পড়বেই, মানে কোনোদিনও হারিয়ে যাবে বা কোনো রেজাল্ট দেবে না এমন কিছু হবে না, এই জন্য ওই ঝোঁকশূন্য কথাটা বলা হয়। যাই হোক, এবার বলছে ওটাকে পরপর 4বার নিক্ষেপ করা হয়েছে। এবার কোয়েশ্চেন হলো যে তুমি কতগুলো ফলাফল পাওয়া সম্ভব হতে পারে, ভালো করে বোঝো। ধরো লুডুর ছক্কা মানে কি, তোমার কাছে ডাইস একটা, যার ইংরেজি টার্ম হচ্ছে ডাইস। এই লুডুর ছক্কা তুমি প্রথমবার ধরো ছুঁড়লে, তাহলে একবার ছুঁড়লে ধরো ফার্স্ট, তাহলে বাবা এর কি কি রেজাল্ট হতে পারে? প্রথমবার একটা লুডুর ছক্কাকে তুমি ছুঁড়লে, এর রেজাল্ট কি কি হতে পারে? ধরো এটা একটা লুডুর ছক্কা, তাহলে এর রেজাল্ট কি কি হতে পারে আমি জানি না, তাহলে এর রেজাল্ট কি পড়বে আমরা জানি না, কিন্তু কি কি হওয়া সম্ভব সেটা তো জানি। এই রেজাল্টটা তুমি বলবে যে স্যার 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে এবং 6 পড়তে পারে। 6-এর বেশি পড়বে না। তুমি যদি বলো যে আমি 7 পড়বে, তাহলে তুমি লুডো খেলাই জানো না, 7 কোনোদিনও হয় না। এবার সেম এই লুডুর ছক্কা সেকেন্ড বার যখন আমি থ্রো করছি, টোটাল 4 বার থ্রো করা হলো, তাহলে প্রথমবারে কটা রেজাল্ট পাবো বাবা? 6টা রেজাল্ট পাবো। 6টার মধ্যে যে কোনো একটা পড়বে, কিন্তু 6টা রেজাল্ট আমাকে বলেছে কতগুলো রেজাল্ট পাওয়া সম্ভব, তাহলে আমি বলছি যে এই রেজাল্টটা ধরো তুমি 6টা পেলে, কোনো সমস্যা নেই। এবার নেক্সট আমি বলছি সেকেন্ড বার ধরো থ্রো করলো, তাহলে এক্ষেত্রেও একই রেজাল্ট আসবে, 1 2 3 4 5 6, তাহলে এখানেও তুমি কটা রেজাল্ট পাবে? 6টা রেজাল্ট পাবে। এই 6টা রেজাল্টের মধ্যে যে কোনো একটা পড়তে পারে। এই সেম লুডুর ছক্কা ধরো থার্ড বার থ্রো করা হলো বা তৃতীয়বার, তাহলে এক্ষেত্রেও তুমি 6টা রেজাল্ট পাবে, তাহলে এক্ষেত্রেও তুমি 6টা রেজাল্ট পাবে। আমাকে 4বার থ্রো করা হয়েছে বলেছে, তাহলে একদম লাস্ট বার ফোর্থ বার যখন থ্রো করা হবে, সেক্ষেত্রেও তুমি 1 2 3 4 5 6 এদের মধ্যেও 6টা রেজাল্টই পাবে। তাহলে কতগুলো রেজাল্ট পাওয়া সম্ভব? তাহলে আমি যদি সবগুলো গুণে নিই একেবারে, তাহলে গুণে নিলেই আমার কটা রেজাল্ট পাওয়া সম্ভব বেরিয়ে আসবে তো। তাহলে সবগুলো যদি গুনো, তাহলে কটা রেজাল্ট পাবে তোমার দেখো আরামসে বেরিয়ে এসছে যে এর এর কতগুলো রেজাল্ট হতে পারে। তাহলে টোটাল
আমি যদি এখান থেকে ক্যালকুলেট করি বাবা, তাহলে অবশ্যই আমি বলতে পারবো কটা রেজাল্ট, এখানে 6টা পেয়েছি, এখানে 6টা পেয়েছি, এখানে 6টা পেয়েছি এবং এখানে 6টা পেয়েছি। তাহলে টোটাল 6টা করে রেজাল্ট পেয়েছি। তাহলে এই 6টার রেজাল্ট পেয়েছি, তার মানে আমি অবশ্যই বলতে পারবো যে 6⁴ রেজাল্ট পাবো। তাহলে এই রেজাল্ট পাওয়া সম্ভব 6⁴, তাহলে দ্যাট ইজ অ্যান্সার। কারণ 4টে 6 আছে, 6⁴। তাহলে 6⁴ করলে আমার যতটা মনে হচ্ছে যে এটা অ্যান্সার হবে 1296। কারণ 6⁴ আমার মুখস্থ 1296, নাহলে তুমি এই 6কে 4বার গুণ করে নেবে, তাহলে দ্যাট ইজ অ্যান্সার। এবার একটা ঘটনা বলে রাখি, যে পরীক্ষা হলে তাহলে তুমি কি এরকমভাবে করবে, এরকমভাবে পরপর পরপর করে করবে? আমি বলছি না, এটা একটা ট্রিক তুমি মনে রেখে দাও, তাহলে দেখবে আর অসুবিধা হবে না। তুমি যে কোনো খেলা বা যে কোনো গেম তুমি আগে দেখে নাও কটা রেজাল্ট হয়, কটা রেজাল্ট হয়। ধরো তোমাকে বলা হলো যে বাবা ফুটবল খেলা হচ্ছে, বা ধরো আমি তোমাকে ফুটবলও বলতে পারি, বা আমি বলছি ধরো একটা টেস্ট খেলা হচ্ছে, ঠিক আছে, একটা টেস্ট খেলা হচ্ছে। ধরো আমি তোমাকে বললাম যে ইংল্যান্ড আর লাস্ট আমাদের ইংল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে টেস্ট খেলা হয়েছে, এই ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার মধ্যে টেস্ট খেলা হয়েছে, যার মধ্যে 5টা টেস্ট হয়েছে। এই 5টা টেস্ট আমি তোমাকে বলছি বাবা যে এর রেজাল্ট কতগুলো হওয়া সম্ভব। তাহলে তুমি কি জানো, এক একটা টেস্ট ম্যাচে কি কি রেজাল্ট হতে পারে? হয় সে উইন হবে, নাই সে হচ্ছে হারবে, নাই টেস্ট ম্যাচে ড্র হতে পারে। কারণ টেস্ট ম্যাচে কিন্তু ড্র একটা ফলাফল থাকতেই পারে, কিন্তু ম্যাচ ড্র হয়ে যায়। এটা তোমরা জানো, আমার থেকে বেশি ভালো জানো আরো, যে ক্রিকেট খেলার টেস্ট ম্যাচগুলোতে কিন্তু ড্র হয়। অন্য ম্যাচে ড্র হলেও তো পরে সুপার ওভার দিয়ে খেলিয়ে টেলিয়ে দিয়ে তাকে জিতিয়ে দেওয়া হয়, কিন্তু টেস্ট ম্যাচে এরকম কোনো অপশান নেই। তাহলে এখানে 3টে রেজাল্টই হতে পারে, যে ড্র হতে পারে। সেমভাবে দ্বিতীয় টেস্টেও সেই 3টেই পাবো, উইন হবে, নতুবা লস করবে, নাই ড্র হবে। সেমভাবে 3 নম্বর ম্যাচেও তাই রেজাল্ট পাবো, 4 নম্বর ম্যাচেও তাই রেজাল্ট পাবো, এবং 5 নম্বর ম্যাচেও তাই রেজাল্টই আমি পাবো। তাহলে এখন এই যে রেজাল্টগুলো আমি পেলাম, বা এই রেজাল্টগুলো আমি যে করলাম, তাহলে এই যে রেজাল্টগুলো, তাহলে এখানে 3টে রেজাল্ট, এখানে 3টে রেজাল্ট, এখানে 3টে রেজাল্ট, এখানে 3টে, এখানে 3টে, তাহলে 5বার খেলা হয়েছে, 5টা 3 পাচ্ছি। তাহলে অ্যান্সার কত? 3⁵ হবে। তাহলে এই হচ্ছে তোমার কোয়েশ্চেন। আমাকে যদিও ক্রিকেট খেলা দিয়ে কোয়েশ্চেন দেয়নি, কিন্তু আমি বলছি এটা আসতেই পারে, এটা আসতেই পারে। তাহলে টোটাল কথা দেখবে রেজাল্ট কতগুলো, আর কতবার থ্রো করা হচ্ছে, কতবার, তাহলে রেজাল্টের পাওয়ার হবে যতবার তত। দেখো কেন বলছি, কারণ একবার ছুঁড়লে 6টা তুমি নাম্বার পাবে, কবার ছড়া হয়েছে? 4বার, তাই 6⁴ হবে অ্যান্সার। সেমভাবে আমি তোমাকে বললাম যে একটা কয়েন বলছে 12বার টস করা হয়েছে, ধরো 12বার একটা কয়েনকে টস করা হয়েছে। তাহলে এবার কোয়েশ্চেন হলো তোমার রেজাল্ট কত হতে পারে, কি কি হওয়া সম্ভব এক্ষেত্রে। তাহলে তুমি দেখবে একটা কয়েনের ক্ষেত্রে কটা রেজাল্ট হয়, হয় হেড পড়বে, নতুবা টেল পড়বে। তাহলে টোটাল রেজাল্ট কত? দুটোর বেশি রেজাল্ট হবে না। তাহলে এই দুটোর বেশি রেজাল্ট হবেই না কোনো রকম ভাবে। তাহলে আমার অ্যান্সার কত? যতবার হবে সে পাওয়ার চেপে যাবে, তাহলে 2⁻12 ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি 32 বুঝেছো, 33 পড়ো। নেক্সট চলে আসবো 33 নম্বর কোয়েশ্চেনে। 33 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, 33 নম্বর কোয়েশ্চেন বলছে যে একটা আবারও ওয়ার্ড দিয়েছে STRNG, এইটার বলছে অক্ষরগুলি কত বিভিন্ন রকম উপায়ে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি সর্বদা অযুগ্ম স্থানে থাকে। তাহলে এখানে কিন্তু কোয়েশ্চেন পুরোপুরি আলাদা বলেছে, যে অযুগ্ম স্থানে থাকবে। তাহলে অযুগ্ম স্থান মানে কি আমি একটু ক্লিয়ার করে বলি। তাহলে আমার আগে ওয়ার্ডটা কি আছে আমাকে দেখতে হবে, যে আমার ওয়ার্ডটা কি কি বলেছে।
তাহলে অযুগ্ম স্থানে থাকবে, এখানে আবার তাই বলে দিয়েছে যে ওরা যেন অযুগ্ম স্থানে থাকে। এবার ভালো করে একটু বোঝার চেষ্টা করো বাবা, যেখানে যুগ্ম স্থান বা অযুগ্ম স্থান এরা কি বলতে চেয়েছে, যুগ্ম বা অযুগ্ম এটা কি বলতে চেয়েছে। তাহলে চলো আমি একটু বলি, ভালো করে বুঝবে। তাহলে আমি আগে ওয়ার্ডটা লিখে নিই, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যুগ্ম স্থান অযুগ্ম স্থান, হ্যাঁ এই ব্যাপারগুলো কিন্তু এক্সামে আসে। তাহলে ভালো করে দেখো আমার ওয়ার্ডটা কি আছে, স্ট্রেঞ্জ, ঠিক আছে। তাহলে আমি লিখি এস টি আর এ এন জি ই। মিনিং ফিনিং জানতে চেয়েও না, মিনিং জানি না, অঙ্কটা করছি, ঠিক আছে। যে এই যে বলছে যে দেখো এই শব্দটা আছে, এর মধ্যে বলছে অযুগ্ম স্থানে কারা থাকবে, স্বরবর্ণগুলো। তাহলে আমাকে আগে দেখতে হবে এর স্বরবর্ণ কে কে আছে। স্বরবর্ণ অবশ্যই দুটি স্বরবর্ণ আছে, বাকি সব ব্যঞ্জন বর্ণ। কারণ আমি স্বরবর্ণ দুটো কোনটা, একটা এ আর একটা এ, একটা হচ্ছে ই, তাহলে দুটো হচ্ছে এখানে তোমার স্বরবর্ণ আছে। আর বাকি যে নাম্বারগুলো আছে সেগুলো সবই কিন্তু ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। কে কে আছে ব্যঞ্জন বর্ণ, এস আছে, টি আছে, আর আছে, এন আছে, আর জি আছে। তাহলে টোটাল 3 2 5 আর 1 2 7, টোটাল 7টা নম্বর আছে। এবার ঘটনা হলো যে এখানে অযুগ্ম স্থানে থাকবে, এটা আবার কি কথা। এই 7টা যদি হয়, ধরো এই 7টা হচ্ছে তোমার অক্ষর, এগুলোকে বসাবো তো। আমি ধরো বললাম এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন, কারণ যেমন এটার এস কোথায় আছে, ফার্স্ট পজিশনে, এ সেকেন্ড পজিশনে, এটা থার্ড পজিশন, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্সথ, এটা সেভেন্থ। তাহলে এটা হচ্ছে সেকেন্ড, এটা বললাম থার্ড পজিশন, এটা বলছি ফোর্থ পজিশন, এটা ফিফথ, এটা সিক্সথ পজিশন, আর এটা হচ্ছে সেভেন্থ পজিশন, কারণ 7টার বেশি নেই। এবার এখানে অযুগ্ম স্থান কোনটা বাবা, এটা অযুগ্ম স্থান, কারণ ফার্স্ট পজিশন, ফার্স্ট মানে ওয়ানটা তো অযুগ্ম সংখ্যা, বা ওয়ান হচ্ছে ওয়াট নাম্বার, তাহলে এটা এটা একটা পজিশন, থার্ডটা আরো একটা পজিশন, ফিফথ একটা পজিশন অযুগ্ম, সেভেন্থ একটা পজিশন অযুগ্ম। তাহলে এইটা অযুগ্ম পজিশনে কারা বসবে বাবা, এই এ আর ই বসতে পারে, মানে এই অযুগ্ম পজিশনগুলোই এ আর ই বসতে পারে। তাহলে ধরো অযুগ্ম পজিশন কটা আছে, 4টে আছে, 4টের মধ্যে কটা বসতে পারে, দুটো দুটো বসতে পারে। তাহলে এই 4টে স্থানের মধ্যে এ আর ই দুজন এদের মধ্যে বসতে পারে। তাহলে আমি বলতে পারবো অবশ্যই যে 4p2, 4টের মধ্যে দুটো ওখানে বসে গেল, তাহলে 4p2। আর বাকি যে নাম্বারগুলো আছে এদের কোনো সমস্যা নেই, এরা কিছু বলছে না, এরা বলছে এ যে কোনো স্থানেই বসতে পারে, এ যে কোনো স্থানে বসতে পারে, উলট পালট করে বসতে পারে, যে কোনো স্থানে বসতে পারে। তাহলে বাকি 5টা আছে, তাহলে আমি বলবো এই 5টার জন্য 5 ফ্যাক্টোরিয়াল হবে, কারণ এদের কোনো কন্ডিশন নেই, এ যেমন খুশি তেমন পারে বসতে পারে। ক্লিয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তো আমার অ্যান্সার হবে, তাহলে এটা ক্যালকুলেট করি কি হবে বাবা, 4 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে 4 - 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল, ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল মানে টোটাল গিয়ে তুমি বলতে পারো 120। তো 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এটা দিয়ে ক্যান্সেল আউট করলে 60 হবে। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত বাবা, 4 × 3 × 2 ইন্টু 60 হবে। তাহলে 4 3 12 2 24, 24 6 কত, 144, একটা 0, দ্যাট ইজ অ্যান্সার, দ্যাট ইজ অ্যান্সার। ওকে ডান। নেক্সট চলে আসি পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, তারপরে একটা আমার সংখ্যা দিয়েছে যেমন 34, কি বলছে 2 4 5 7 8 0। ভালো করে বুঝবে, ভালো করে মন দিয়ে বোঝো কি বলতে চাইছি। 2 4 34 বলছে 2 4 5 7 8 0, ঠিক আছে, 8 0।
তাহলে এখানে কটা নাম্বার আছে? 1 2 3 4 5 6, 6টা নাম্বার তোমার এখানে দিয়েছে। এবার বলছে এই যে 6টা অঙ্ক দিয়েছে, এটার মধ্যে বলছে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা তৈরি করা যাবে। 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা তৈরি করা যাবে, এই হচ্ছে কোয়েশ্চেন। এবার ভালো করে বোঝো, এখানে বেশ টুইস্ট আছে। আমি 4 অঙ্ক বিশিষ্ট যখন নাম্বার তৈরি করব, তাহলে 4 অঙ্ক বিশিষ্ট মানে কি? তাহলে আমি একদম ছোটবেলার মতো করে লিখি, একক, দশক, শতক, হাজার। বেশ, এটাই 4 অঙ্ক বিশিষ্ট নাম্বার। তাহলে তাহলে এই এই 6টা নাম্বারের মধ্যে যদি 4টে নাম্বার নেই, 6টার মধ্যে থেকে যদি 4টে নাম্বার নেই, তাহলেই তো 4 অঙ্ক বিশিষ্ট নাম্বার চলে আসবে। কিন্তু এখানে বাবা একটা সমস্যা আছে। তুমি বলবে কোথায়? আমি বলছি, যদি কোনো কারণে এই 0টা ফার্স্ট পজিশনে চলে আসে, আর সামনে ধরো বললো 7 5 2, এটা ধরো বসলো, তাহলে 0টা যদি এই পজিশনে চলে আসে, তাহলে এটার 4 অঙ্ক বিশিষ্ট নাম্বার থাকলো না। এটার 4 অঙ্ক বিশিষ্ট নাম্বার কিন্তু থাকলো না। কিন্তু আমি এই 0টাকে তুলে আমি যদি এখানটায় ধরো কোনো একটা নাম্বার বসাতাম, সাপোজ 9 যদি আমার অঙ্কে থাকতো, তাহলে কোনো সমস্যা হতো না। 6টার মধ্যে থেকে 4টে নিতাম, 6p4 আমার অ্যান্সার হতো। কিন্তু এখানে 0 থাকার ফলে তোমাকে ভাবতে হবে, এবং প্রশ্ন কিন্তু 0 দিয়েই দেবে। যদি 0 না থাকে তাহলে এটাই আমার অ্যান্সার, কারণ 6টা নাম্বারের মধ্যে 4টে করে 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 নিলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি হবে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু 6টা অঙ্কের মধ্যে 0 যেহেতু ঢুকে গেছে, তাহলে 0 যখন ফার্স্ট পজিশনে থাকবে, তখন সেই নাম্বারগুলো কি হবে বাবা? অবশ্যই সেই নাম্বারগুলো হচ্ছে একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সরি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করবে। তাহলে আমি তখন আর 4 অঙ্ক বিশিষ্ট নাম্বার কিন্তু পাবো না। তাহলে এবার প্রশ্ন হলো, করবো কি করে? তো ভালো করে দেখা যাক এটা করি কি করে। দেখো, আমি বলছি, দেখো যে এই জায়গাটা আমি এমন করে ভাববো যে যেন কোনো সমস্যা না হয়। কিরকম দেখো, ভালো করে বুঝবে, মন দিয়ে বোঝো। আমি প্রথমে প্রথমে এমনি যদি আমি এমনি প্লেন বার করি, যে এই 4টের মধ্যে এই 6টার মধ্যে 4টে করে যদি নেই, তাহলে আমার 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসবে। ঠিক আছে, তাহলে আমি এখন বলছি যে এর মধ্যে হচ্ছে 4টে নেব। ভালো করে বুঝবে, তাহলে 6টার মধ্যে থেকে 4টে নেব, তাহলে 6p4। 6টার মধ্যে 4টে নেওয়া মানে কি? 6p4। এবার 6p4 মানে তার মধ্যে কিন্তু 0 সামনে এসছে কিছু নাম্বারে, তাহলে আমি 0 যে নাম্বারগুলো সামনে এসছে সেগুলোকে যদি নিয়ে বাদ দিয়ে দিই, ভালো করে বুঝো, আমি যদি 0 ধরো সামনে এসছে, 0 যে জায়গায় 0 সামনে এসছে সেইগুলো যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার 0 সামনে আসবে না। কারণ এই 6p4 নেওয়া মানে কি, এর মধ্যে 0 সামনে চলে এসছিল, সেগুলোও ঢুকে আছে। কিন্তু আমি যদি 0 সামনে এসছে এমন এমন টাইপগুলো আমি বাদ দিয়ে দিই, তাহলে যে যে টাইপটা পড়ে থাকবে সেখানে 0 সামনে নেই। তাহলে এখন আমি বলছি, ধরো 0কে এই হাজার ঘরে আমি ফিক্সড করে দিলাম, একে আমি পেরেক দিয়ে সাঁটিয়ে দিয়েছি যাতে এ নড়াচড়া না করতে পারে, এ হাজারেই থাকবে। তাহলে বাকি 3টে ঘরে কি করব? তাহলে এ তো 0টা ফিক্স, তাহলে বাকি আর কটা নাম্বার আছে? 5টা নাম্বার। এই 5টা নাম্বার কোথায় বসবে? এই 3টে ঘরে বসবে। তাহলে আমি এখন বলতে পারবো যে 5p3, কারণ 5টা নাম্বার এই 3টে ঘরে বসবে, কারণ 0 এখানে ফিক্সড হয়ে গেছে। তাহলে এখন যে সংখ্যাটা পেলাম সেখানে সব 0 সামনে আছে, আর এর মধ্যে কি 0 সামনে আছে এমন সংখ্যাও আছে, আর এমনিও আছে। এবার যদি এই দুটো বিয়োগ করে দেই, এই দুটো এবার যদি বিয়োগ করে দিই, 6p4 মাইনাস 5p3, এই দুটো যদি বিয়োগ করে দেই, তাহলে আমি পেয়ে যাব 6p4 আর 5p3। এটা যতদূর মনে আসছে 300 অথবা 400 হবে। আমি অতটা মনে করতে পারছি না, 300 অথবা 400 দেখে নিও। সম্ভবত 300 কি 400 এরকম একটা রেজাল্ট আসে এটার। যাই হোক, 300ই হবে মনে হয়, দেখো, কারণ অ্যান্সারে 300 আছে। তাহলে দেখো, বুঝতে পেরেছো আমি কি বললাম? আরেকবার রিপিট করি,
যে প্রথমে বলেছি যে আমাকে 6টা সংখ্যা দিয়েছে, 6টা নাম্বার দিয়েছে, 6টা অঙ্ক, 6 অঙ্ক দিয়েছে। সেই 6টা অঙ্ক থেকে আমাকে বলেছে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে। কিন্তু আমি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি তৈরি করি তাহলে 6টার মধ্যে 4টে নিলেই হয়ে যাবে 6 3 4। কিন্তু জিরো থাকার ফলে তাহলে জিরো কোনো কোনো ক্ষেত্রে সামনে যখন চলে আসছে তখন সেটা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আর থাকছে না, সেটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এসে দাঁড়িয়েছে। তাই আমি জিরোটাকে সামনে ফিক্সড করে দিয়ে একবার বার করলাম, তখন হলো কত 5p3। কিভাবে 5p3 হলো? কারণ জিরোকে সামনে ফিক্সড করে দিয়েছি, জিরো আর পরেরগুলোতে বসবে না। তাহলে কটা আছে? 2 4 5 7 8, তার মানে ওটা 5টা আছে। এই 5টার মধ্যে 3টে এই ঘরগুলোতে বসবে, তাহলে 5p3 হবে। তাহলে তখন 5p3 কোনটা? জিরো সামনে রেখে হয়েছে। তাহলে জিরো সামনে রেখে যদি 5p3 হয়, এবার এই দুটো যদি বিয়োগ করো তাহলে তুমি যেটা পাবে সেটাই জিরো সামনে নেই, বাদ বাকি সব 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এসে দাঁড়িয়েছে। তাহলে দ্যাট ইজ দেখো 34 আমরা করে ফেললাম। এবার 35-এ আসবো। 35 দেখো কি বলছে। এটাও একটা সংখ্যারই অঙ্ক দিয়েছে, বেশ ভালো একটা কোয়েশ্চেন, সংখ্যারই অঙ্ক। কি কি বলেছে আগে দেখো। আমার এখানটায় আছে যে 4 2 2 2 3 3 5 5, এই অঙ্কগুলির সাহায্যে 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি তৈরি করা যাবে। ক্লিয়ার? তাহলে আমি আগে লিখে নিই কি বলছে দেখো। এটা বেসিক্যালি সহজ, আগেরটার থেকেও সহজ, অত ঝামেলার কিছু নেই। 35, তাহলে প্রথমে কি আসবো? 4 2 2 2, 3টে 2, দুটো 3, 5 আর একটা 5। তাহলে 8 অঙ্ক বিশিষ্ট নাম্বার তৈরি করতে হবে। তাহলে ভালো করে বোঝো কটা আছে। 1 2 3 4 5 6 7 8, ও 8টাই আছে। তাহলে 8 অঙ্ক বিশিষ্ট নাম্বার বলতে 8টাই আছে। আগেরটা যেমন কি ছিল, 6টা ছিল, 4টে নিতে হতো। তাহলে এখানে 8টা আছে, 8টাই নিতে হবে। তারপরে 8-এর মধ্যে থেকে 8টা নেব, 8p8 বলতে পারো। বা এই 8টা সংখ্যাকে উলট পালট করে ঘোরালেই আমার অঙ্ক হবে। তাহলে কি হবে এটার? তাহলে অ্যান্সার একদম মুখে মুখে হবে। তো এটা বলতে পারবো আমরা 8 ফ্যাক্টোরিয়াল। কিন্তু একটা ব্যাপার তোমার আছে, কি আছে বাবা? যে রিপিট আছে। আমি একটু আগে বলেছি রিপিট যদি থাকে, যেমন ওই ওয়ার্ডগুলো যেগুলো শব্দ দিয়ে যে অঙ্কগুলো করালাম ওখানেও রিপিট ছিল না, কিন্তু আগের দিনে একটা অঙ্কে রিপিট ছিল। রিপিট থাকলে তাহলে তোমাকে সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে কটা কটা 2 রিপিট আছে? 3টে 2। তাহলে তুমি বলতে পারবে নিচে 3 ফ্যাক্টোরিয়াল। কটা 3 আছে? দুটো 3, তাহলে বলতে পারবে 2 ফ্যাক্টোরিয়াল। কটা 5 আছে? দুটো 5, তাহলেও বলতে পারবে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা ক্যালকুলেট করলে আমার অ্যান্সার বেরোবে। তাহলে এটা তোমরা পরে ক্যালকুলেট করে নিও, আমি আর বলছি না। নেক্সট চলে এসো 36। 36 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এবং 36 দেখো লেট দিয়ে অঙ্ক আছে, এবং ওর সাথে আরেকটা অঙ্ক থাকে মাদার দিয়ে। ঠিক আছে, এই দুটো অঙ্কই মানে মাদার বা লেট, এই দুটো অঙ্কই ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক দেখবে আরেকটা অঙ্ক এক্সাম্পলে করে দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিও। এখানে এই দুটো অঙ্ক, এই টাইপটাও যেমন ইম্পর্টেন্ট, এবং এই দুটো অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। এবং তোমাদের আমি বলবো যে এই অঙ্কটা বা এটা, অথবা আমি কি বললাম, মাদার একটা অঙ্ক আছে মাদার দিয়ে, আর এটা লেট দিয়ে দেওয়া। তাহলে এই দুটো অঙ্ক এবং আরেকটা এক্সাম্পলে আছে, এই টোটাল মোট 3টে অঙ্ক। এই অঙ্কের মধ্যে ম্যাক্সিমাম সমস্ত স্কুলেই একটা করে অঙ্ক কিন্তু দেবে। আমি বলেই রাখলাম আগে থেকে, কারণ আগের বছরও তাই হয়েছে এবং প্রতি বছরই তাই হয়। সুতরাং 36 খুব ভালো করে বোঝো। 36 কি বলেছে আগে বলি। বলেছে লেট, LATE। এই লেট এই শব্দের অক্ষরগুলির বিন্যস্ত করে যেসব শব্দ গঠিত হয় তার অভিধানের নিয়মে সাজালে শব্দটির অবস্থান হবে কোথায়। ক্লিয়ার? আমি আশা করি বোঝাতে পেরেছি। আমি একবার সোজাসাপটা কথায় বলি যে এই শব্দটা, এই এল দিয়ে যে শব্দটা আছে, সেই শব্দটা তোমার ডিকশনারিতে কততম স্থান দখল করেছে।
আমরা কিন্তু অঙ্ক করে এটা বার করতে পারবো। বুঝতে পারলাম? তার মানে টোটাল যে এই এল দিয়ে তো শুরু অনেক ওয়ার্ড আছে, এল দিয়ে শুরু ডিকশনারিতে প্রত্যেকটা দেখবে প্রথমে এ দিয়ে শুরু হয় এমন কিছু শব্দ আছে, তারপর বি দিয়ে শুরু হয় এমন কিছু শব্দ আছে, পি দিয়ে শুরু হয় এমন কিছু শব্দ আছে, সি দিয়ে শুরু হয় এমন কিছু শব্দ আছে, এরকম করে পরপর করে থাকে। আমি শুধু এল দিয়ে শুরু হওয়ার শব্দের মধ্যে এই লেট শব্দটা কততম স্থানে আছে এটা কোশ্চেনে আমাকে চেয়েছে। তাহলে যদি তোমার ডিকশনারি মুখস্থ থাকে তাহলে অঙ্ক করার দরকার নেই, টিক মেরে চলে আসবে কত নম্বর স্থানে আছে, তাহলে হয়ে যাবে। আর যদি তা না হয় তুমি আমাকে যে কোনো ওয়ার্ড দেবে তার আমরা র্যাঙ্ক বার করে দিতে পারবো, যে সে ডিকশনারিতে কত নম্বর তুমি খুলে দেখে নেবে কত নম্বরে সে আছে, দেখবে মিলে যাবে। তাহলে এই লেট শব্দটা এটা প্রশ্নে বলেছে যে ডিকশনারিতে কত নম্বর স্থানে আছে। এবার তুই বলবে একদম মানে কোন এ থেকে শুরু হচ্ছে, আমি বলবো না, যেখানে এল থেকে শুরু হচ্ছে শুধু সেই স্থানটাই কিন্তু আমরা বার করছি। মানে ডিকশনারিতে একটা জায়গা তো এল থেকে শুরু হচ্ছে, সেই এল থেকে শুরু হওয়া নাম্বারের মধ্যে কততম স্থানে লেট শব্দটা আছে। তাহলে এই হচ্ছে আমার কোয়েশ্চেন। তাহলে এই লেট শব্দটার স্থান যদি আমরা বার করতে চাই তাহলে প্রশ্ন হলো এটা কিভাবে করব, ভালো করে বোঝো, কারণ এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, কারণ এটা পরীক্ষায় বহুবার এসছে এবং তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব প্রবল। তো চলো তাহলে আমরা এবার এটাকে বলি। তাহলে দেখো প্রথমে এল দিয়ে শুরু হবে, এটা তো আমরা জানি যে যেহেতু এল দিয়ে শুরু হবার জায়গায় আমরা খুঁজছি তাহলে অবশ্যই সেগুলো সবকটা এল দিয়েই কিন্তু শুরু হওয়া উচিত। তাহলে এটাও তোমার এল দিয়ে শুরু হবে। তাহলে এল দিয়ে যদি শুরু হয় তাহলে আমার এল দিয়ে শুরু হচ্ছে, আর তারপরের নাম্বার কি আছে বাবা, অবশ্যই অবশ্যই এ আছে, তারপর কি আছে ই আছে, তারপরে হচ্ছে আর সরি টি আছে, টি এর পর আছে ই, ঠিক আছে না? এবার আমি বারবার করে বলি, দেখো ভালো করে বোঝো, আমি শুরুতেই বলি এ দিয়ে শুরু। তাহলে এ দিয়ে যখন শুরু হবে ফার্স্ট আমি একটা তোমাকে সুন্দর করে ছক বানিয়ে বলি যাতে সব অঙ্ক একই রকম ভাবে করতে পারবে। দেখো আগেই বলে রাখি এই অঙ্কটা কিন্তু বুঝতে একটু ভালো করে না বুঝলে কিন্তু বুঝতে ডিস্টার্ব হবে, ঠিক আছে? অনেক ডাউটও থাকতে পারে, ভালো করে মন দিয়ে দেখো কি কি বলছি। ঠিক আছে, একটা ছক বানাচ্ছি, ছক না বানিয়েও করা যাবে, ছক বানাতে হবে এমন কোনো কথা নয়, কিন্তু ছক বানালে তুমি অঙ্কটা ভালো বুঝবে। ধরো এটা নিয়ে বলছি, প্রথমে আমি বলছি যে এ দিয়ে যদি শুরু হয়, এল কে সবার শেষে নিয়ে আসছি আমরা র্যাঙ্কটা করার সময়, প্রথমে এ কে চয়েস করছি যে এ দিয়ে ধরো শুরু। তাহলে স্টার্ট উইথ এ বা এ দিয়ে শুরু আমি একদম বাংলায় লিখছি যে এ দিয়ে শুরু। তাহলে এ দিয়ে যখন শুরু হবে তখন এটা কি হবে বাবা, এ দিয়ে যখন শুরু হচ্ছে তখন এল টি আর ই এরা নিজেদের মধ্যে ঘোরাঘুরি করবে, উলট পালট এইগুলো হবে। এল টি আর ই তিনটে নাম্বার যেহেতু আছে তাহলে আমি বলতে পারবো 3 ফ্যাক্টোরিয়াল। কারণ কি অবশিষ্ট কারণ কটা স্থান, 1 2 3 এবং 4টে স্থান আছে তোমার, এই 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 শব্দটা 4টে স্থান আছে, অক্ষরগুলো 4টে পজিশনে পড়তে পারে। আমি শুরুতে এল কে রেখেছি, তাহলে বাকি এল টি আর ই এরা এর মধ্যে ঘোরাফেরা করবে, এখানে যাবে এখানে যাবে এখানে যাবে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল হবে। তার মানে এল টি দিয়ে বিন্যস্ত করা যায়। এবার আমি বলছি ই দিয়ে শুরু, এবার আমি বলছি ই দিয়ে শুরু। তাহলে ই দিয়ে যখন শুরু হবে তখনও কে পড়ে থাকবে, ই দিয়ে শুরু হচ্ছে মানে এল এ টি, এরা তিনজন ঘোরাফেরা করবে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল হবে। তুমি বলবে স্যার এ আর ই কেন নিলেন, টি দিয়েও নিতে পারতেন, এল দিয়েও ফার্স্টে নিতে পারতাম। হ্যাঁ ওগুলো নেব, কারণ এ আর ই এরা দুজন সবার ফার্স্টে আছে, তাই না? পজিশন যদি করি তাহলে এর পজিশন তো আগে হবে, কারণ ডিকশনারিতে এল এর পরে এ আসে, তাহলে এর পরে আবার কি আছে, ই এর পজিশন আগে হবে না, কারণ এর ঠিক কাছাকাছি ই আছে, এর মাঝে আর কেউ নেই। তাহলে তাই জন্য এ আর ই কে আমরা চয়েস করলাম, হলো। এবার আমি এলটাকে ফিক্সড করি। এবার আমি যদি বলি যে এল এ ই দিয়ে শুরু, এল এ ই মানে এই তিনটে দিয়ে শুরু করলাম,
তাহলে বাকি কে পড়ে আছে? শুধু টি, তাহলে সে নিজেদের মধ্যে ঘুরবে। তাহলে সে যদি নিজেদের মধ্যে ঘোরে তাহলে কি হবে বাবা? 1 ফ্যাক্টোরিয়াল হবে, কোনো সমস্যা নেই। এবার আমি যদি বলি এল এ টি, তিনটেকে এবার চারটেকেই নিয়ে নিলাম, তাহলে এখানে কেউ আর থাকবে না। কেউ থাকবে না মানে কত হবে বাবা? 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানেও 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। তাহলে এখন আমি বলতে পারবো যে লেট, তাহলে র্যাঙ্ক কত হবে? র্যাঙ্ক বা অবস্থান কত হবে? না এইগুলো সব যোগ, কারণ আলাদা আলাদা ঘটনা ঘটেছে। তাহলে 6 প্লাস 6 প্লাস 1 প্লাস 1, তাহলে কত হবে? 14। তাহলে ডিকশনারি খুলে তুমি দেখবে যে এই লেট শব্দটা 14 নম্বর স্থানে পেয়ে যাবে, বা 14 নম্বর স্থানে এ আছে, 14 নম্বর স্থানে এ আছে। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝেছো, কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা থাকার কথাই নয়। তবুও আমি জানি না ওই মাদার কোথায় আছে, তবে মাদারটাও আমি করিয়ে দিই। এটা স্টার করে লিখে নাও, যদি পরে তোমার বইতে পেয়ে যাও তো সমস্যা নেই, কারণ মাদারটাও পরীক্ষায় আসবে। আর এটা দিয়ে তো অসুবিধা তোমাদের থাকলেও থাকতে পারে, তো মাদার দিয়ে দেখে নাও, আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। ধরো একটা ওয়ার্ড আবারও দিয়েছে যে মাদার, MOTHER, এটাও পরীক্ষায় আসে। এবার বলছে যে এইখানটায় এই শব্দটাও বলছে র্যাঙ্ক কোথায় আসবে, বা র্যাঙ্ক কততম স্থানে র্যাঙ্ক হতে পারে। তাহলে এর মধ্যে সব থেকে আগে আগে কি আসে বাবা? সব থেকে আগে ই আসে, কারণ যতগুলো এখানটায় অক্ষর আছে সবার থেকে আগে আসে কোন অক্ষর? ই। তাহলে প্রথমে ই দিয়ে শুরু করব। তাহলে প্রথমে আমি লিখছি যে ই দিয়ে যদি শুরু হয়, তাহলে ই দিয়ে যদি শুরু হয় আগের মতো, তাহলে ই দিয়ে শুরু হলে বাবা কি হবে? সব একই নিয়মে করবে, আমি যেভাবে বলছি, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না। তাহলে কটা ওয়ার্ড আছে বাবা? 1 2 3 4 5 6, 6টা আছে। তাহলে ই দিয়ে শুরু করলে কটা পাবো? 5টা পাবো, সেই 5টা নিজেদের মধ্যে ঘুরবে, তাহলে হবে 5 ফ্যাক্টোরিয়াল, মানে কত? 120। 120, তাহলে 120 হলো, ই দিয়ে শুরু হলে 5 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো ই এর পরে কে আসে? ই এর পরে অবশ্যই এইচ আসে, তাই না? তাহলে ই এর পরে যদি এইচ আছে, তাহলে এইচ দিয়ে যদি শুরু হয়, তাহলে এটাও তোমার 5 ফ্যাক্টোরিয়াল হবে, তার মানে সেই 120। এইচ দিয়ে শুরু নিলাম। এবার যেহেতু এম পেয়ে গেছি, ই এইচ, তারপরে কে আছে? নিশ্চয়ই তারপরে এম। তাহলে এম তো সবার ফার্স্টেই থাকবে, তাহলে এবার এম আর ই কে নিয়ে করে দাও। তাহলে এম আর ই দিয়ে যদি শুরু হয়, যেহেতু এম এর সাথে এবার ই নেবো, কারণ এম তো ফার্স্টেই থাকবে, সর্বদা ফার্স্ট থাকবে। তাহলে এর পরের পজিশন আছে এম, তাহলে এম আর ই কে নিলাম। তাহলে এম আর ই দিয়ে যদি শুরু হয়, এম আর ই কে যদি রেখি, তাহলে বাকি কত হবে বাবা? 4 ফ্যাক্টোরিয়াল, মানে 24। এবার এম আর এইচ কে নিয়ে নাও, এম আর এইচ নেওয়া হয়নি, এম আর এইচ নিলে এটাও হবে 24, তাহলে এম আর এইচ নিলাম। এবার এর পরের পজিশন কি আসবে? অবশ্যই ও আসবে। তাহলে ও যদি চলে আসে, তাহলে এম তো শুরুতেই থাকবে, তাহলে এম, ও আর ই নিয়ে নাও এবার, কারণ ই আগেই ছিল। তাহলে এম ও ই দিয়ে যদি শুরু হয়, বাকি কত হবে বাবা? 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 6। ক্লিয়ার? এম ও ই নিলাম, তাহলে এম ও এইচ তো নেওয়া হয়নি, তাহলে এম ও এইচ নিয়ে নাও, এম ও এইচ নাও। তাহলে এম ও এইচ যদি নেয়, সেটাও 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 6। এবার কার পজিশন আসবে? ওর পরে কার পজিশন আসবে? এবার দেখো আর এর পজিশন আসছে, ঠিক আছে না? তাহলে আর এর যদি পজিশন আসে, তাহলে এম ও, তাহলে এবার আর এর আসছে, তাহলে এম ও আর নিয়ে নেব, এম ও আর এবার নিয়ে নেব। তাহলে এম ও আর যদি নিই, তাহলে সেটা কি হবে? এম ও আর, সেটাও 3 ফ্যাক্টোরিয়াল আসবে। এম ও আর, এটা কত আসবে? 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাও তোমার 6। এম ও আর, তারপরে কি? এম ও টি নেওয়া হয়নি, কারণ টি আছে, এর পরের পজিশন কি? টি আছে, তাহলে টি আর ই নেব, তাহলে এম ও টি ই, তাহলে টি যদি নেই, তাহলে এটাও 2 ফ্যাক্টোরিয়াল হবে, দ্যাট ইজ হচ্ছে 4, সরি 2 হবে।
আর তারপরে আর কেউ বাকি নেই, এবার সবকটা একসঙ্গে নিয়ে নেব, MOTHER। তাহলে এটা যদি হয় তাহলে এটা হবে শুধু 1, কারণ 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, কেউ ফিক্স নেই। তাহলে সবকটা যোগ করবে, সবকটা যোগ করলে এর অ্যান্সার তোমরা পাবে 309, কারণ এটা খুব ফেমাস অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অ্যান্সার সমেত আমার মুখস্থ হয়ে আছে, তাই বলে দিলাম এর অ্যান্সার 309। র্যাঙ্ক তাহলে কত হবে বাবা? 309। খুব ভালো কোশ্চেন, এবং বুঝতে অসুবিধা হলেও হতে পারে, আমাকে জিজ্ঞেস করে নিতে পারো, বারবার একটু দেখবে, কারণ র্যাঙ্কের এই অঙ্কটা একটুখানি অন্যরকম তো আগের অঙ্কগুলোর মতো। যাই হোক, এবার পরের কোয়েশ্চেনে চলে আসি। ওখানে 37 ছিল, 37 নম্বর কোয়েশ্চেনে এবার আসবো। 37 কি বলছে দেখো। 37, আমরা 36 লাস্ট করেছি, 37 বলছে একটা নাম্বার দেওয়া আছে। কি আছে বাবা? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9। তাহলে বাবা এটা দেওয়া আছে, বলছে এই অঙ্কগুলির সাহায্যে 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য যতগুলি সংখ্যা গঠন করা যায়। ক্লিয়ার? তাহলে আমি আবারও পড়ি। বলছে এই যে নাম্বারটা আছে এটা 1000 থেকে ছোট এবং 5 দ্বারা বিভাজ্য। তার মানে কি বাবা? 1000 থেকে ছোট হতে হবে এবং 5 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 1000 থেকে ছোট হবে এবং 5 দ্বারা বিভাজ্য হবে, এমন কতগুলো আমরা নাম্বার পাবো, বা এমন কতগুলো নাম্বার পাবো। তাহলে আমি একদম ভালো করে ডিটেলসে বলি। আচ্ছা বাবা, 1000 থেকে ছোট, তাহলে 1000 থেকে ছোট, তাহলে 1000 থেকে ছোট মানে কত কত সংখ্যা নাম্বার হবে? কারণ হচ্ছে কি, আমি বলি কত কত অঙ্ক বিশিষ্ট নাম্বার হবে, কারণ এটা হচ্ছে তোমার একক, দশক, শতক। তাহলে 1000 থেকে ছোট মানে কি? 1000 ঠিক ছোট সংখ্যা কত? 999 টাকা বা 999 সংখ্যাটা। তাহলে 999 যদি সংখ্যাটা হয়, তাহলে এই 999 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। দেখো আমি 99 লিখলাম, তাহলে এটা 1000 থেকে ছোট। এবং 1000 থেকে আরো যত ছোট সংখ্যা নেবে সব 3 অঙ্ক বিশিষ্ট হবে। কিন্তু এখানে 0 কিন্তু একটা দিয়েছে, সেখানে কিন্তু একটা সমস্যা থাকলেও থাকতে পারে। এবার আমি পরপর ডিটেলসে আসি, ধরো ভালো করে বুঝবে। তাহলে এবার প্রশ্ন যদি হয় যে এই 3 অঙ্কের সংখ্যা তাহলে আমি বার করব, এবং আমাকে আর একটা জিনিস ভাবতে হবে যে যেন সেটা কি হবে, যেন সেটা হচ্ছে তোমার 5 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, একদম ছোটবেলায় আমি যদি ফিরে যাই, তাহলে দেখো তো ছোটবেলায় সেই আমাদের আন্টিরা শেখাতো না যে 5 5 দ্বারা বিভাজ্য এমন সংখ্যার শেষে কি থাকবে? শূন্য থাকে অথবা 5 থাকে, নাকি না? বুঝলে না? আমি বলছি যে 5 দ্বারা বিভাজ্য যদি হতে হয়, তাহলে এই শেষে শূন্য অথবা 5 থাকতে হবে, নাহলে সে 5 দ্বারা সংখ্যা বিভাজ্য হবে না। শেষে 0 আর 5 যদি না থাকে, তাহলে 5 দ্বারা বিভাজ্য অন্য কোনো সংখ্যা হয় না। আমরা এটা জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি যে শেষে যদি 0 থাকে অথবা 5 থাকে, কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 যদি থাকে, তবেই সে 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি প্রথমে 0কে ফিক্সড করে দিচ্ছি। ধরো এই এককের যে ঘরটা আছে, এখানে আমি 0কে একদম বেঁধে দিলাম, তাহলে শেষে 0 বেঁধে দিলাম। তাহলে বাকি দুটো এইখানকার সংখ্যা হবে। তাহলে 0কে যদি বেঁধে দেই, তাহলে আর কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আর কটা আছে বাবা? 9টা। তাহলে 9টা নাম্বারের মধ্যে থেকে এইখানে দুটো নাম্বার বসবে। তাহলে আমি 1 নম্বর কন্ডিশনে 0কে যখন ফিক্সড করলাম, তাহলে 0কে যখন ফিক্সড করলাম, তখন আমি পেলাম 9p2। 9p2, কারণ এই 9টা নাম্বারের মধ্যে থেকে দুটো নাম্বার এখানে বসবে, তাহলে 9p2। 9p2 যদি হয়, তাহলে এটা ক্যালকুলেট করি, 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে 9 × 8 মানে 8 9 72 হবে।
এটা পেলাম। ক্লিয়ার? এবার 5 যদি, এবার এককের অঙ্কে ধরো 5 হচ্ছে, ধরো থাকলো, ভালো করে বুঝবে, এককের অঙ্কে এখন ধরো 5 থাকলো, কারণ 9টা তো ফিক্সড করেছিলাম যে এককের অঙ্কে হচ্ছে, সরি 9 বলছি, 0টা ফিক্সড করেছি। তাহলে এককের অঙ্কে 0 যদি ফিক্সড হয় তখন এটা। এবার আমি বলছি যে এককের অঙ্কে ধরো 5 ফিক্সড। এবার আমি ধরো সেকেন্ড কেস বললাম 5 ফিক্সড, তবেই হচ্ছে 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখন আমি 5টাকে ফিক্সড করলাম, মানে 5 বেঁধে দিলাম। তাহলে তুমি এবার অবশ্যই বলবে যে স্যার 5 যদি ফিক্সড হয় তাহলে এটাও 5 বাদ দিয়ে, 5টাকে বাদ দিয়ে দেবো, 5টাকে বাদ দিয়ে বাকি কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা আছে। তাহলে তুমি বলবে যে স্যার এখানে 5 দিয়ে যদি ফিক্সড হয় তাহলে 9টা নাম্বার আছে, 9টার মধ্যে নেব দুটো। একদম ঠিক বলেছো, কিন্তু শূন্য যে বাবা থেকে গেছে, তাহলে শূন্য যে থেকে গেছে, শূন্য তো এখানে বসে থাকবে। যদি কোনো সময় শূন্য চলে এলো তাহলে কি হবে? শূন্য চলে আসলে তো বাবা হবে না, শূন্য তো চলে আসলে হবে না। কেন শূন্য আসলে হবে না? কেন শূন্য আসলে হবে না? কারণ শূন্য যদি আসে তাহলে এই সংখ্যাটা তাহলে 2 অঙ্কর বিশিষ্ট নাম্বার হবে, 2 অঙ্ক বিশিষ্ট নাম্বার হয়ে যাবে। তাহলে তাহলে শূন্য, শূন্য সামনে আনা যাবে না। তাহলে শূন্যকে ফিক্সড করলাম আর 5কে ফিক্সড করলাম। তাহলে এই দুটোকে ফিক্সড করে এখন কটা পাবো? শূন্যকেও ফিক্সড, তাহলে এগুলো বাদ দিয়ে দেবো, শূন্যকে ফিক্সড, 5কে ফিক্সড। তার মানে শূন্য ফিক্সড হয়ে গেল, 5ও ফিক্সড হয়ে গেল। তাহলে বাকি আছে 8টা, 8টার মধ্যে একটা বসবে এখানে, তাহলে 8p1। তাহলে এই দুটো বিয়োগ যদি করে দেই তাহলে যেগুলো যেগুলো শূন্য সামনে সেগুলো আর সব বিয়োগ হয়ে গেল। 8p1 মানে 8, আর 9p2 মানে আগেই পেয়েছি। তাহলে 72 থেকে 8 বাদ দিলে 64 হয়। তাহলে 64 পেলাম। তাহলে এখন 3 অঙ্কের সংখ্যা কত পেলাম? 64। তাহলে এগুলো সব বার করেছি কত? 3 অঙ্কের সংখ্যা। তাহলে 3 অংশের সংখ্যা, মানে 3 অঙ্কের সংখ্যা 72 পেয়েছি প্লাস 64 পেয়েছি। তাহলে একটা 3 অঙ্কের সংখ্যা এখানে বাংলায় একদম লিখছি। তাহলে 3 অঙ্কের সংখ্যা কতগুলো পাবো? 3 অঙ্কের সংখ্যা পাবো 72 প্লাস 64। তাহলে কত? 4 আর 2 6 আর 7 6 13, 136। ক্লিয়ার? এটা 3 অঙ্কের সংখ্যা। কিন্তু বাবা আমাদের কোশ্চেনে বলে তো দেয়নি যে 3 অঙ্ক হবে অথবা দু অঙ্ক হবে, এমন তো কিছু বলেনি। তাহলে 3 অঙ্ক কিংবা 2 অঙ্ক কোনো কিছু বলেনি। তাহলে কোনো কিছু যদি না বলে তাহলে 3 অঙ্ক 2 অঙ্ক আমরা তো জানি না। তাহলে আমাদের 3 অঙ্কের হয়েছে এরকম নাম্বার তো 2 অঙ্কেরও হতে পারে, 1 অঙ্কেরও হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে কি হবে। তাহলে সেক্ষেত্রে যখন 2 অঙ্কের নাম্বার দেখবো তাহলে 2 অঙ্কের নাম্বার কটা পাবো সেটা দেখে নিই। তাহলে এবার আমি নেক্সট কেস আসছি যে 2 অঙ্কের নাম্বার কতগুলো কি হবে সেটা জানার জন্য। তাহলে 2 অঙ্কের, এবার 2 অঙ্কের, তাহলে এবার শুধু কে আছে? একক আছে এবং দশক আছে। তাহলে এই এককে শূন্য থাকতে পারে অথবা 5 থাকতে পারে। যদি এককে শূন্য থাকে, যদি এককে শূন্য থাকে তাহলে কটা হবে? 9টার মধ্যে একটা বসবে। তাহলে শূন্য দিয়ে যদি শুরু হয় তাহলে 9টার মধ্যে একটা বসবে। 9p1 মানেই হলো কত বাবা? 9। ক্লিয়ার? এবার আমি যদি বলি 5 দিয়ে শুরু হচ্ছে বাবা, তাহলে আমি যদি এখন বলি যে এটা 5 দিয়ে শুরু হচ্ছে, মানে এককের ঘরে 5 আছে, কারণ বলেছি শূন্য আর 5 ছাড়া কিছুই বসবে না। তাহলে এখন আমি বলছি যে এককের ঘরে কি আছে বাবা? এককের ঘরে অবশ্যই 5 আছে। তাহলে এককের ঘরে যদি 5 থাকে তাহলে কি হবে? তাহলে তাহলে কি হবে? তাহলে 5 যদি এখানে থাকে, ভালো করে বুঝবে কিন্তু, 5 যদি থাকে তখন সামনে শূন্য আনা যাবে না, কারণ আমি 2 অঙ্কের সংখ্যা বার করছি। তাহলে শূন্যকে 5 এখানে ফিক্সড করে দিলাম আর শূন্যকে বাদ দিয়ে দিলাম। তাহলে বাকি পড়ে আছে কটা? 8টার মধ্যে একটা নেব। তাহলে 5 যখন থাকবে তখন 8টার মধ্যে থেকে একটা নেব, মানে 8 হবে। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কত হবে? 2 অঙ্কের সংখ্যা তাহলে হবে 9টা প্লাস 8টা, 8 আর 9 হচ্ছে তোমার টোটাল 17টা। এবারে 1 অঙ্কের বিশিষ্ট নাম্বারে আসি। তাহলে এবার 1 অঙ্ক বিশিষ্ট নাম্বার। আচ্ছা বাবা, 1 অঙ্ক বিশিষ্ট নাম্বার যদি বার করি তাহলে কি হবে সেটা?
তাহলে ডেফিনেটলি আমি কি বলতে পারবো, দেখো যখন আমি এক অঙ্ক বিশিষ্ট নাম্বার বলছি তখন অনলি একক হবে। তাহলে তুমি বলবে যে স্যার একক হোক আর দশক হোক যাই হোক না কেন, 5 দ্বারা বিভাজ্য মানে হলো 5 দ্বারা বিভাজ্য মানে হলো অবভিয়াসলি 5 আর 0 বসবে। তাহলে দেখো এখানে 5 বসলো, কোনো সমস্যা নেই, কিন্তু 0 তো বসবে না, 0 তো আর এক অঙ্ক বিশিষ্ট নাম্বার নয়, 0 মানে নাথিং, কিছুই নয়। তাহলে 0টা এখানে বসবে না। তাহলে এখানে অনলি কে থাকবে, 5 থাকবে। তাহলে 5 থাকলে কটা নাম্বার আসবে, একটা নাম্বার আসবে। কটা নাম্বার আসবে, একটা নাম্বার আসবে, অনলি একটা নাম্বার, কেবলমাত্র 5। তাহলে টোটাল অ্যান্সার কত, তাহলে টোটাল অ্যান্সার আমি এইখানে লিখছি, তোমরা এখান থেকে দেখে নিচে লেখো। তাহলে টোটাল এখানে পেয়েছি 136, আর পেয়েছি কত 17, আর পেয়েছি 1। তাহলে 136, 17 আর এখানে 1, তাহলে তিনটে যোগ করে নাও, নিয়ে অ্যান্সার বার করে শূন্য স্থানের কোশ্চেন পড়ো। নেক্সট পরের কোশ্চেনে চলো। নেক্সট দেখো এবার শূন্যস্থান পূরণ যেগুলো আছে সেগুলোতে যাই। শূন্যস্থান পূরণে বেছে বেছে করব, সব করব না। একদম ফার্স্ট কোশ্চেনে আসি। দেখো এই পথিকের অঙ্ক আমি অলরেডি ফার্স্ট ক্লাসে করিয়ে দিয়েছি, মানে আগের ক্লাসে। তো পথিকের অঙ্ক তোমরা পেয়ে গেছো, কারণ ওখানে আমি বলে দিয়েছি পথিকের অঙ্ক কিভাবে করবে, তো ওটা আর বলবো না। পরেরটাই বলি, পরেরটাও বলে দেওয়া হয়ে গেছে, তবু আরেকবার বলছি কি আছে দেখো। চাঁদপাল ঘাট আর বোটানিক্যাল গার্ডেন এর মধ্যে 12টি ফেরি স্টিমার যাতায়াত করে। এক ব্যক্তি কত রকমে চাঁদপাল ঘাট থেকে বোটানিক্যাল গার্ডেনে, ভালো করে বোঝো, কত রকমে বলেছে, চাঁদপাল ঘাট থেকে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে অন্য একটি স্টিমারে ফিরতে পারে। তার মানে ও যাবে একটা স্টিমারে এবং ফিরবে কিন্তু বাবা অন্য স্টিমারে, ঠিক আছে না? তাহলে যাবে একটা স্টিমারে এবং ফিরবে হচ্ছে অন্য আরেকটা স্টিমারে। এবার তাহলে আমরা দেখবো যে এখানে কিভাবে কি করব। তাহলে এটাও আমি এক্ষুনি তোমাদের একটা স্টেশনের অঙ্ক করিয়েছিলাম, তার মধ্যেই আছে। টোটাল 12টা স্টিমার সে পাবে। তাহলে যখন সে যাচ্ছে, ভালো করে বুঝবে, ধরো এইখানে হচ্ছে চাঁদপাল ঘাট, আমি সিএইচ বলে দিচ্ছি, মাঝখানে ধরো বোটানিক্যাল গার্ডেন হচ্ছে এটা, মাঝখানে হচ্ছে নদী, তাহলে এখানে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে? তাহলে এখান থেকে ও এখানে যাবে। তাহলে এই এই নদীটাতে কটা স্টিমার রাখা আছে, টোটাল 12টা। কিন্তু সমস্যা হলো যে স্টিমারে সে যায়, ফিরে কিন্তু সেই স্টিমারে সে আসে না, অন্য আরেকটা স্টিমারে তাকে আসতে হয়। তাহলে এই চাঁদপাল ঘাট থেকে ও ধরো একটা স্টিমারে উঠলো, বা ও যখন এসে দাঁড়ালো, তাহলে ওর কাছে ওর ওর অপশান কত, 12টা স্টিমার পুরোটাই, কারণ 12টা স্টিমারের মধ্যে থেকে যে কোনো একটা স্টিমারে সে উঠতে পারে। তাহলে যাওয়ার সময় অবশ্যই 12টা স্টিমারের মধ্যে থেকে একটা স্টিমারে কিন্তু সে উঠতে পারে। তাহলে অবশ্যই তুমি এখানে বলবে যে 12টা স্টিমার তার আছে, তাহলে 12টাই তার অপশান আছে, যাওয়ার সময় অপশান কত, 12টা। যখন সে ফিরছে, যখন সে ফিরছে তার কাছে অপশান কতগুলো বাবা, যখন সে ফিরছে তখন এই যে যেই স্টিমারে যায় সেই স্টিমারে ফিরতে পারবে না, অন্য আরেকটা স্টিমারে ফিরতে হয়। তাহলে তখন যেই স্টিমারে গেল ওই স্টিমারটা বাদ দিয়ে বাকি 11টা স্টিমারে সেই ইউজ করতে পারে। তাহলে বাকি 11টা থাকবে, 11টা স্টিমার। তাহলে অপশান তাহলে মোট কতগুলো হলো, 12 × 11।
এবার গুণ কেন হচ্ছে, কারণ এই ঘটনা একসঙ্গে ঘটছে। যদি এই ঘটনাগুলো আলাদা আলাদা ঘটতো তাহলে হচ্ছে তার এগুলো যোগ হতো। এগুলো আমি আগেই বলেছি। তাহলে 12 × 11 মানে কত, 132। দ্যাট ইজ অ্যান্সার। হলো। নেক্সট পরের কোশ্চেন কি আছে, বেঙ্গলি। এই বেঙ্গলি এই শব্দের অক্ষরগুলো নিয়ে একযোগে নিয়ে ড্যাশটি বিন্যাস পাওয়া যায়। এই হচ্ছে কোশ্চেন। তাহলে এটা তো এটাও তোমাকে আগে করিয়েছি তোমাদের। কিভাবে করবো এটা ভালো করে দেখো। বেঙ্গলি আছে, তাই না বাবা? তাহলে বেঙ্গলি যদি থাকে, কোশ্চেন নাম্বার 3, তাহলে বেঙ্গলি তোমার কাছে আছে, যে এটা এটা লেখা হচ্ছে বেঙ্গলি। বেঙ্গলি আছে, তাহলে কটা আছে দেখি, 1 2 3 4 5 6 7। কোনো রিপিট আছে বাবা? কোনো রিপিট নেই। তাহলে অনলি কি হবে, 7 ফ্যাক্টোরিয়ালই আমার অ্যান্সার হবে। কারণ আর কোনো কিছু বলেনি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলো এইসব নিয়ে কিছু বলেনি, তাহলে শুধু 7 ফ্যাক্টোরিয়াল হবে। 7 ফ্যাক্টোরিয়াল শুধুই হবে। কিন্তু 7 ফ্যাক্টোরিয়াল হলো হলো কিন্তু এখানে কোনো রিপিট আছে কিনা একবার চেক করবে। কারণ বি ই নেই, বি আর কোথাও নেই, এন আর কোথাও নেই, এল আর কোথাও নেই, তাহলে এটা নেই। তাহলে অক্ষরগুলি নিয়ে সবগুলো একযোগে নিয়ে বলছে ড্যাশটি বিন্যাস পাওয়া যায়। তাহলে অবশ্যই আমরা সবগুলো একসঙ্গে বলেছে, তাহলে দ্যাট ইজ 7 ফ্যাক্টোরিয়াল, বা ফাইন করলেই হয়ে যাচ্ছে। কারণ বেঙ্গলিতে আমার টোটাল হচ্ছে 7টা আছে। কারণ দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 7টা আছে। তাহলে 7টা যদি নিই, তাহলে 7টার মধ্যে থেকে কতগুলো কতগুলো নিচ্ছে আমরা, সেরকম তো কোনো কিছু নেই। তাহলে অনলি 7 ফ্যাক্টোরিয়াল হবে আমার অ্যান্সার। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল তোমরা ফাইন করে নেবে। যাই হোক, পরের কোশ্চেনে আসি। নেক্সট, আচ্ছা নেক্সট কোশ্চেন মনে হয় তোমাদের পাঠানো হয়নি, কোশ্চেনটা পাঠিয়ে নিই। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন দেখো, যে পরের কোশ্চেন কি কি বলেছে। পরের কোশ্চেন বলছে, এখানেও একটা ওয়ার্ড দিয়েছে, কি দিয়েছে বাবা, বলছে গাভাস্কার। তাহলে এই নামের অক্ষরগুলি ড্যাশ রকম ভাবে বিন্যস্ত করা যায় যাতে 3টি এ সর্বদা একত্রে থাকে। তাহলে এটা তো কোনো সমস্যা নয়, একটু আগেই আমি করিয়েছি। কি হবে, তাহলে কোশ্চেন নাম্বার 4 গাভাস্কার বলেছে। তাহলে গাভাস্কার বলতে GAVASKAR। তাহলে গাভাস্কার, ভাগ্যিস গাঙ্গুলি বলেনি, গাভাস্কার দিয়ে অঙ্কটা করি, গাঙ্গুলি বললে করতাম না। যাই হোক দেখো, তাহলে এবার কতগুলো এ আছে, 1টা 2টো এবং 3টে এ, তাই না? বলছে 3টে এ যাতে, বলছে 3টে সর্বদা একত্রে থাকে। তাহলে 3টে মানে এ, এ এবং এ, তাহলে 3টে একত্রে আছে। তাহলে পড়ে আছে কে, জি, ভি, এস, কে এবং আর। তাহলে এই 3টে একসঙ্গে যাতে আলাদা না হয়, এই 3টেকে বাবা আমি বেঁধে দিয়েছি টাইট করে, একদম টাইট করে আমি বেঁধে দিলাম। তাহলে এইটা যদি টাইট করে আমরা বেঁধে নেই, ভালো করে বুঝবে, টাইট করে যদি বেঁধে দেই, তাহলে এটা মিলে একটা হলো, 2টো, 3টে, 4টে, 5টা এবং 6টা। তাহলে কি হবে বাবা, 6 ফ্যাক্টোরিয়াল। এবার বলেছিলাম এখানে যেহেতু 3টে আছে তাহলে 3 ফ্যাক্টোরিয়াল হয়, কিন্তু এখানে সেটা কিন্তু হবে না বাবা। কেন বলছি, কারণ ভালো করে বোঝো, এখানে যে 3টে এ আছে সেই 3টেকে ঘুরিয়ে ফিরিয়ে লিখলেই এই থাকবে, তাই জন্য এদের মধ্যে কোনো চেঞ্জেস আসবে না। তাহলে শুধু 6 ফ্যাক্টোরিয়াল হবে আমার অ্যান্সার। শুধু 6 ফ্যাক্টোরিয়াল বার করবো, দ্যাট ইজ আমার অ্যান্সার, বেরিয়ে আসবে। আর যদি রিপিট থাকতো এদের মধ্যে, দেখো রিপিট নেই, যদি রিপিট থাকতো বাই করতে হতো কিন্তু, হ্যাঁ এটুকু মাথায় রেখো। যাই হোক, 1 2 3 4 5 6, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল হবে আমার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। 5 কি বলেছে, 5ও তোমাদের করিয়ে দিয়েছি, বলে দিয়েছি। বলছে একটা ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 5বার টস করা হয়েছে। তাহলে মুদ্রা যেহেতু বলেছে, তাহলে মুদ্রায় আমি কি বলেছি, কটা রেজাল্ট, টোটাল 2টো রেজাল্ট, একটা হেড একটা টেল, কবার করা হয়েছে 5বার।
তাহলে 2^5 হবে অ্যান্সার। এক্ষুনি আমি বলেছিলাম, এক্ষুনি পুরো ডিটেলসে আলোচনা করেছি কেন হয়, তুমি তো অত বড় করবে না, তাহলে 2^5। যদি বলতো লুডুর ছক্কা 5বার ছোড়া হয়েছে, তাহলে লুডুর ছক্কায় কটা রেজাল্ট? 6টা রেজাল্ট। তাহলে কবার ছোড়া হয়েছে? 5বার, তাহলে 6^5 হবে অ্যান্সার। রেজাল্ট টু দি পাওয়ার যতবার ছড়া হয়েছে তত হচ্ছে অ্যান্সার। হয়ে গেছে। এবার তারপরে কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে? 3জন বালককে একত্রে রেখে 3জন বালক ও 5জন বালিকাকে ড্যাশ রকম ভাবে এক সারিতে সাজানো যায়। তাহলে কি বলতে চাইছে একটুখানি বলি, দেখো কি বলছে। বলছে 3জন বালককে একত্রে রেখে 3জন বালক এবং 5জন বালিকাকে সাজানো হয়। তাহলে ভালো করে বুঝবে আমি কি বলছে বাবা। 3জন বালক আছে, আর কজন আছে বাবা? 5জন বালিকা আছে। খুব সহজ। তাহলে বালক আছে 3জন, তাহলে আমি বলতে পারি B1 একজন বালক, B1 একজন বালক, B2 একজন বালক, B3 একজন বালক। আচ্ছা, বালিকা কজন? 5জন। তাহলে G1 একটা, G2 একটা, G3 একটা, G4 একটা, G5 একটা। তাহলে টোটাল কথা হলো বাবা 5জন। ক্লিয়ার? তাহলে কি বললাম? তাহলে 5জন বালিকা আর 3জন বালক। এবার দেখো, এই 5জন কখনোই আলাদা, এই 3জন কখনো আলাদা হবে না, এটা হচ্ছে ওদের কোয়েশ্চেন। তাহলে আমি সাজানোর সময় এই 3জনকে ধরো ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিলাম, 3জন বালককে পরপর রেখে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি যাতে এরা কখনো আলাদা হতে না পারে। তাহলে এ মিলে টোটাল একটা হবে, আর দুটো আছে, 3টে আছে, 4টে আছে, 5টা আছে, 6টা আছে। তাহলে কি হবে? টোটাল 6 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এরা নিজেদের মধ্যে তো ঘুরবে। আগের অঙ্কে এ ছিল তাই জন্য কোনো সমস্যা হয়নি, কারণ এ ঘুরে ঘুরে গেলে এই হয়। তাহলে এই 3জন বালক তো সেম নয়, যমজ নয়, একই রকম দেখতে নয়, তাহলে এরা তো ঘুরলে আলাদা পজিশন চেঞ্জ করবে। তাহলে এরা যদি ঘোরে তাহলে ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল হবে। দ্যাট ইজ অ্যান্সার। নাও এবার তোমার লিখে নেবে খাতায় কি হবে না হবে। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেন নাম্বার 7, মানে যেহেতু ওই পাশের কোয়েশ্চেন সব করা হয়ে গেছে, তো এই পাশে কোনো কিছু আটকানোর কথা নয়, কোনো কিছু আটকাবে না। তবু একবার আমি ওভারঅল করিয়ে দিই, হ্যাঁ, তো যাতে সমস্যা না হয়, বাদ বাকিটা প্র্যাকটিস করে নিলেই হবে। কোয়েশ্চেন নাম্বার 7 দেখো কি বলছে। বলছে একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে, কি বলেছে? 36720, 36720 এই অঙ্কগুলির সাহায্যে 5 অঙ্ক বিশিষ্ট ড্যাশটি অযুগ্ম সংখ্যা তৈরি করা যাবে। দেখেছো, এখানে আবার একটা সমস্যা তৈরি করেছে যে এখানে অযুগ্ম সংখ্যা তৈরি করতে হবে, এখানে কিন্তু যুগ্ম করলে হবে না। মানে অযুগ্ম কিন্তু আমাদের অন্য অঙ্কগুলো এরকম কোনো কেস ছিল না যেগুলো আগে করেছি, কিন্তু এখানটায় তোমাকে বলেই দিয়েছে যে অযুগ্ম 36720, এখানে অযুগ্ম সংখ্যা তোমাকে তৈরি করতে হবে, এবং কত অঙ্ক বিশিষ্ট? 5 অঙ্ক বিশিষ্ট অযুগ্ম সংখ্যা তোমাকে তৈরি করতে হবে। এবার কোয়েশ্চেন হলো আমি কিভাবে করব। আচ্ছা বাবা, অযুগ্ম প্রথমত এখানে 5টাই আছে, তো তাতে কোনো সমস্যা নেই, যেহেতু 5টাই আছে তাহলে আমরা কোনো সমস্যার সম্মুখীন হব না, যেহেতু এখানে 5টাই দেওয়া আছে, কারণ এক্সট্রা করে কোনো কিছু দেওয়া নেই, মানে 5টা সংখ্যাই তোমায় নিতে হবে। তাহলে এবার ভালো করে বোঝো, মন দিয়ে বোঝো। প্রথমে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা বার করব, এবং তাতে কিনা তোমার অযুগ্ম সংখ্যা থাকবে। তাহলে অযুগ্ম সংখ্যা যদি থাকে তাহলে অবশ্যই তুমি বলবে অযুগ্ম সংখ্যা মানে কি বাবা? অযুগ্ম সংখ্যা মানে শেষে অবশ্যই 7 আর 3 থাকবে। তুমি বলবে কেন, কি করে হলো? তাহলে আমি তোমাকে বলি, দেখো ভালো করে বুঝবে। ধরো আমি একক, দশক, শতক বলি, 5 অঙ্ক বলেছে, তাহলে ধরো এটা, সরি, ওহো, ধরো এটা হচ্ছে
একক, এটা দশক, এটা শতক, তারপরে একক, দশক, শতক, তারপরে দেখো 5 অঙ্ক কিন্তু, আর একটা আছে তোমার, সরি, হাজার, আর একটা হচ্ছে অযুত। তাহলে এটা আছে, তাহলে টোটাল 5 অঙ্ক। তাহলে এবার আমাকে বলেছে কোয়েশ্চেন যে এটা অযুগ্ম সংখ্যা হতে হবে। ক্লিয়ার? তাহলে অযুগ্ম সংখ্যা যদি হতে হয়, তাহলে আমাকে প্রশ্ন তাই বলেছে যে অযুগ্ম সংখ্যা আমার দরকার, কারণ আমাকে বলেছে যে এই একাধিক সংখ্যা ব্যবহার না করে কি কোয়েশ্চেন আছে বাবা, যে অঙ্কগুলোর সাহায্যে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অযুগ্ম সংখ্যা গঠন করা যাবে। তাহলে অযুগ্ম সংখ্যা আমার তৈরি করতে হবে। অযুগ্ম বলতে শেষে 3 এবং 7 ছাড়া আর কিছু বসবে না, হয় 3 নাই তোমার 7, আর কিছু বসবে না, তাহলেই অযুগ্ম হবে। এবার ভালো করে বুঝবে, এই সামনে আবার জিরো বসতে পারে না। এবার তুমি বলবে কেন? কারণ সামনে যদি আমি জিরো বসাই, ভালো করে বুঝবে কিন্তু, সামনে যদি আমি জিরো বসাই তাহলে আমার সমস্যা কি হবে, সেটা 5 অঙ্ক আর থাকবে না, সেটা তাহলে তখন হয়ে যাবে কত অঙ্ক, 4 অঙ্কের সংখ্যা, তাহলে সামনে জিরো আসবে না। আমি আর শেষে শুধু 7 বসবে আর 3 বসবে, ঠিক আছে না? তাহলে আমি এবার ক্যালকুলেট করি, ভালো করে বুঝবে। ক্যালকুলেট যদি করি, প্রথমে ধরো আমি বলছি যে প্রথম সংখ্যাটা 2 হবে, আর এখানে কত হবে 3 দ্বারা, কারণ শেষে কিন্তু 3 আর 7ই থাকবে। এবার মাঝখানে 3টে যা খুশি হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে মাঝখানে 3টে ঘুরিয়ে ফিরিয়ে যদি বসতে পারে, কারণ 3 এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে 2 বসিয়ে দিয়েছি, এখানে 3 বসিয়ে দিয়েছি, তাহলে 2 আর 3 চলে গেল, তাহলে 670 এরা এই মাঝখানে ঘোরাফেরা করবে, তার মানে কত হবে, এইটার থেকে 3 ফ্যাক্টোরিয়াল বেরোলো, এখান থেকে 3 ফ্যাক্টোরিয়াল বেরোলো। এবার ভালো করে বোঝো, নেক্সট নেক্সট এবার আমরা আসব, কি বলবো না, এবার বলছি যে সামনে সামনে ধরো 2 আছে, এবার শেষে ধরো 7 আছে, তাহলে এখন এই মাঝখানের গুলো ঘোরাফেরা করবে, তাহলে এখনো 3, সরি, এখনো তুমি বলতে পারবে 3 ফ্যাক্টোরিয়াল হবে। ক্লিয়ার? তাহলে 2 দিয়ে শুরু, 3 7 দিয়ে শেষ করে নিয়েছি। এবার আমি বলছি এখানে ধরো 3 বসলো, এখানে আমি 3কে ফিক্সড করলাম, তাহলে এখানেও 3 দিয়ে শেষ, তাহলে এটাও অযুগ্ম, মাঝখানে 3টে ঘোরাফেরা করবে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। এখানে 3 দিয়ে শুরু, এখানে 7 দিয়ে শেষ, তাহলে এটাও 3 ফ্যাক্টোরিয়াল হলো। এবার আমি বলছি যে 6 দিয়ে নিই, 6 দিয়ে শুরু, আর এখানে 3 দিয়ে শেষ, এটাও অযুগ্ম, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। আর এখানে 6 দিয়ে শুরু, 7 দিয়ে শেষ, তাহলে এখানেও এটাও তোমার কাছে 3 ফ্যাক্টোরিয়াল হবে। এবার আরেকটা পড়ে আছে কত বাবা, 7। এবার আরেকটা আছে কত বাবা, 7। তাহলে 7 যদি হয়, তাহলে আমি বলছি এখানে হচ্ছে 7, এটা হচ্ছে 3 দিয়ে শেষ, তাহলে এটা হবে 3 ফ্যাক্টোরিয়াল। আবার 7 দিয়ে শুরু, 7 দিয়ে শেষ, তাহলে এটাও 3 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো এই মাঝখানে যে সংখ্যাগুলো আছে, তারা কিন্তু কোনো মানে বিন্যাস যা খুশি হতে পারে, আমার অযুগ্ম দরকার, অযুগ্ম পেয়ে গেছি। এবার দেখো আরেকটা পড়ে আছে কি জিরো, জিরো দিয়ে কিন্তু নেব না, জিরো দিয়ে নিলে জিরো তো অযুতের ঘরে বসবে না, তাহলে জিরো যদি অযুতের ঘরে বসে তাহলে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিন্তু আর থাকবে না। তাহলে আমার টোটাল কোনগুলো, এগুলো সব আলাদা আলাদা ঘটনা, সবগুলো যোগ করব, তাহলে আমার অ্যান্সার কত, 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল হয়েছে। ও একটা জিনিস বাবা একটু মিস হয়েছে, এই কোশ্চেনটায় আমাকে বলেছে একাধিক বার ব্যবহার না করে বলেছে,
তাহলে একাধিকবার ব্যবহার না করে বলেছে, তাহলে এইটা না কেটে দাও, এটা বক্স করে দাও। কেটো না, তাহলে বাজে লাগবে দেখতে, এইটা বক্স করে দাও। কেন বক্স করে দাও বলছি, দেখো এই জিনিসটা একটু মিস হয়েছে। বলছে একটা সংখ্যা একাধিকবার ব্যবহার করা যাবে না। তাহলে তুমি একবার স্বাদ নিচ্ছ, আবারও পরে স্বাদ নিচ্ছ, তাহলে এটা হবে না। আবার এই জিনিসটাও হবে না। এটা একটুখানি ইয়ে করে দাও, বক্স করে দাও, মানে এটা হবে না। আমি প্রশ্নটা প্রথমে দেখিনি কি বলছে, তো একাধিকবার ব্যবহার করা যাবে না। একাধিকবার ব্যবহার করা যাবে না, তাহলে কটা হবে? 1 2 3 4 5 6টা হবে। তাহলে +3 ফ্যাক্টোরিয়াল হলো। তাহলে টোটাল কটা? 3 2 6 হচ্ছে প্রত্যেকটা। তাহলে 6 6 6 করে 6টা 6 মানে 36 অ্যান্সার। তাহলে 36 তুমি বলতে পারো তোমার পারফেক্ট অ্যান্সার হলো 36। হয়েছে। নেক্সট, পরের কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেনে কি বলছে দেখো, যে ফুটবল। পরের কোয়েশ্চেন দেখো, ফুটবল। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 8। ফুটবল এই ফুটবল এই শব্দটিতে বলছে যে ও অক্ষর একত্রে থাকবে না, এই শর্তে কত রকমের সাজানো যাবে। বলছে ও গুলো একসঙ্গে থাকবে না। ঠিক আছে, প্রথমে এর বিন্যাস সংখ্যা এমনি বার করি। নর্মাল ধরো কোনো কন্ডিশন নেই, এর বিন্যাস বার করলে কি হবে, এটা আগের দিন তো আমাদের করে দেখিয়েছিলাম। যে 1 2 3 কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8। তাহলে কটা হবে বাবা? 8 ফ্যাক্টোরিয়াল হবে। 1 2 3 4 5 6 7 8, 8 ফ্যাক্টোরিয়াল। ডিভাইডেড বাই দুটো ও আছে, তাহলে দুটো রিপিট আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল হবে। ইন্টু দুটো এল রিপিট আছে, দুটো এল রিপিট আছে মানে 2 ফ্যাক্টোরিয়াল। আর কেউ রিপিট আছে? রিপিট নেই। তাহলে দেখো তোমরা এখানে লিখে নেবে, এফ আছে কটা? একটা। ও আছে কটা? দুটো। টি আছে কটা? একটা। বি আছে কটা? একটা। এ আছে কটা? একটা। এল আছে কটা? দুটো। তুমি গুনে দেখো ঠিক আছে, 2 এর আগে 3 4 5 6 7 8, ঠিকই আছে। তাহলে দুটো রিপিট আছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল গুণ হচ্ছে। তাহলে এটা ক্যালকুলেট করবে, এটা কিছু একটা পাবে, আমি জানি না, করে নেবে। তাহলে এটা মোট বিন্যাস সংখ্যা পেলাম, কিন্তু প্রশ্ন এটা বলেনি। প্রশ্ন বলেছে দুটো এ কখনোই একসঙ্গে থাকবে না। তাহলে আমি দুটো একে একসঙ্গে রেখে দিই, দিয়ে বিয়োগ করে দেবো, তাহলেই হবে। এটা তো টোটাল বিন্যাস পেয়ে গেছি। এবার দুটো ধরো একসঙ্গে রেখে দেবো, তাহলে দুটো একে ফিক্সড করে দাও। দুটো ওকে তুমি বেঁধে রেখে দিলে, তাহলে পড়ে আছে কত? এফ আছে, টি আছে, বি আছে, এ আছে, ডবল এল আছে। ঠিক আছে, তাহলে দুটো ও ধরো তুমি ফিক্সড করে এখানে বেঁধে দিলে, তাহলে দুটো ওকে সাপোজ তুমি ফিক্সড করে বেঁধে দিলে, তাহলে দুটো ও মিলে তখন কত কত হচ্ছে? একটা। এখানে দুটো, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। তাহলে কত হয় বাবা? 7 ফ্যাক্টোরিয়াল হলো। রিপিট কে আছে? দুটো এল রিপিট আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। আর এখন এই দুটো টুর জন্য আবার 2 ফ্যাক্টোরিয়াল কিন্তু করবে না বাবা। কেন? কারণ এই দুটো তো বাঁধা হয়ে আছে, আর এই দুটো আগে পরে করলেও কোনো সমস্যা হবে না, কারণ দুটো সেম দেখতে। তাহলে হলো, তাহলে এটা অ্যান্সার। তাহলে ফাইনাল অ্যান্সার কত? ফাইনাল অ্যান্সার যদি বলি, টোটাল বিন্যাস কত? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা এটা হচ্ছে টোটাল, টোটাল হচ্ছে পারমুটেশন। আর এইখানে যেটা আছে,
সেটা তো দুটো একসঙ্গে, আমাকে বলেছে একসঙ্গে থাকবে না, তাহলে একসঙ্গে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেবো, সেগুলো বাদ দিয়ে দিলাম। দিলেই যেটা পড়ে থাকবে সেখানে বাবা একসঙ্গে থাকবে না। দ্যাট ইজ আনসার। হলো। এবার কোয়েশ্চেন নাম্বার 9 আসি। কোয়েশ্চেন নাম্বার 9 আসি এবার। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, বলছে একজন ব্যক্তির নাম 9 অক্ষর বিশিষ্ট। ভালো করে বুঝবে। বলছে একজন ব্যক্তির নাম 9 অক্ষর বিশিষ্ট। তাহলে একজনের নাম 9 অক্ষর বিশিষ্ট, মানে 9টা অক্ষর তার নামের মধ্যে আছে। তাহলে 9টা অক্ষর আছে, ঠিক আছে। তাহলে নামে হচ্ছে 9টা অক্ষর আছে, নামে 9টা অক্ষর আছে। ক্লিয়ার? এবার বলছে একটি অক্ষর একাধিকবার এবং অন্য অক্ষরগুলির প্রত্যেকটি একটি করে আছে। যদি তার নামের অক্ষরগুলির মোট বিন্যাস সংখ্যা 15,120 হয়, তবে তবে এক জাতীয় অক্ষরটি কতবার আছে। ভালো করে বুঝবে। তাহলে 9টা অক্ষর আছে, এর মধ্যে এই 9টা অক্ষরের মধ্যে একটা অক্ষর অনেকবার আছে আর বাকি সবটা একটা করে আছে। ক্লিয়ার? এবার প্রশ্ন হলো তাহলে এই কতবার আছে সেটা বার করতে দিয়েছে। আমি ধরে নিই, তাহলে আমি একদম সুন্দর করে লিখছি, বাংলায় ভালো করে লিখছি। দেখো, ধরি একটি অক্ষর একটি অক্ষর এক্স বার আছে, একটি অক্ষর এক্স বার আছে এবং বাকি অন্যান্য অক্ষর একবার করে আছে। তাই কোশ্চেনে বলেছে অন্যান্য অক্ষর একবার করে আছে, একবার করে আছে। একটি অক্ষর এক্স বার আছে এবং বাকি অন্যান্য অক্ষর কবার করে আছে বাবা, একবার করে আছে। ব্যাস, তাহলে আমি এটা পেয়ে গেলাম। তাহলে এবার ভালো করে বোঝার চেষ্টা করি যে একটি অক্ষর এক্স বার এবং বাকি অন্যান্য অক্ষর বলেছি একবার করে আছে। তাহলে এর যদি বিন্যাস করি তাহলে কত হয় বাবা, 9 ফ্যাক্টোরিয়াল হবে। আর আমি বলেছি রিপিট থাকলে নিচে হয়, কবার রিপিট আছে, এক্স বার রিপিট আছে, তাহলে নিচে হবে এক্স ফ্যাক্টোরিয়াল, বাকি সব একটা করে আছে। তাহলে এই বিন্যাস সংখ্যা কত, এই বিন্যাস সংখ্যা হলো 15,120। এবার এখান থেকে আমার এক্স এর ভ্যালু বার করতে হবে, এখান থেকে আমার এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে এটা তোমরা বাড়িতেই করে নেবে, এক্স এর ভ্যালু কি হবে। 9 ফ্যাক্টোরিয়াল ভাঙবে, ভেঙে এই 15,120 সাথে কাটাকুটি করবে, তার সাথে এক্স ফ্যাক্টোরিয়াল মানে কত যে সংখ্যাটা আসবে সেটা দেখবে কত ফ্যাক্টোরিয়াল আসে, তাহলে এক্স এর ভ্যালু বেরিয়ে আসবে। আর যদি না হয়, আর একটা উপায় বলে দিই, অপশান টেস্ট করতে পারো। এক্স এর জায়গায় প্রথমে 4 বসাতে পারো, 3 বসাতে পারো, 5 বসাতে পারো, 6 বসাতে পারো। অপশান যেমন যেমন আছে সেভাবে বসালেই অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? এবার নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলছে দেখো 025,245 এই অঙ্কগুলির সাহায্যে 1,00,000 অপেক্ষা বড় কটা সংখ্যা তৈরি করা যাবে। বেশ ভালো কোশ্চেন। 1,00,000 অপেক্ষা কটা সংখ্যা বেশি তৈরি করা যাবে। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 কি কি বলেছে, তাহলে কোশ্চেন নাম্বার 10 বলছে কি কি সংখ্যা আছে দেখো, 0, 2 আছে, 5 আছে, 2 আছে, 4 আছে আর 5 আছে। 0, 2, 5, 2, 4, 5 এই নাম্বারগুলো আছে। এবার এইটার অক্ষরগুলির সাহায্যে বলছে 1,00,000 থেকে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যাবে। তাহলে 1,00,000 অপেক্ষা বড় বলেছে, তাহলে ভালো করে বুঝবে 1,00,000 থেকে বড়। তাহলে 1,00,000 থেকে বড় বলতে আমরা কি জানি, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,00,000 থেকে বড় কটা সংখ্যা আছে আগে দেখো, 1, 2, 3, 4, 5, 6
তাহলে এখানেও 1 2 3 4 5 6, তাহলে 6টা ওখানে বসিয়ে দিলেই হবে। শুধু মাথায় রাখতে হবে যে এই শুরুতে কারা কারা বসবে। এই শুরুতে একের থেকে বড় বলেছে, তাহলে একের থেকে বড় বলতে তুমি এই শুরুতে এক অপেক্ষা বড় যেহেতু বলেছে, ভালো করে বোঝো, 1 লক্ষ অপেক্ষা বড়। তাহলে 1 লক্ষ অপেক্ষা যদি বড় হয়, তাহলে এই শুরুতে কারা কারা বসতে পারে? 2 বসতে পারে। তাহলে 2 বসলে তাহলে 2 লক্ষ হয়ে যাচ্ছে, তাহলে 1 লক্ষের থেকে বড়। 4 বসতে পারে, 5 বসতে পারে। শুধুমাত্র বসবে না কে? বসবে না শূন্য। শূন্য বসানো যাবে না। আর বাকি সব কিন্তু বাবা দেখো বসতে পারে। তাহলে বাকি সব বসতে পারে, আর কেউ ওখানটায় বসতে পারে না। তাহলে কে কে আছে? 0 2 5 2 4 আর 5, তাই তো? তাহলে 0 2 4 2 4 5 এটার থেকে 1 লক্ষ অপেক্ষা বড়। তাহলে এবার কোয়েশ্চেন হলো, ভালো করে বুঝবে যে এই জায়গাটা এবার যদি আমি বলি যে এখানে তোমার কাছে যেহেতু 1 লক্ষ অপেক্ষা বড় বলেছে, তাহলে এবার কোনো কোনো সময় দেখবে বলবে যে এত থেকে এতর মধ্যে থাকতে পারে। তাহলে এখানে আমাকে 1 লক্ষ অপেক্ষা বড় আমাকে বার করতে বলেছে, তার মানে আমি শুধু নেব যে ওই যে সামনের যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো যেন 2 4 আর 5 হয়। 2 4 আর 5 হয়। কেন বলছি এই কথা? 2 4 5 হলেই তবে কিন্তু আমরা করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। এবার তুমি বলবে কেন কেন করতে পারবো না? কারণ করতে পারবো না একটাই, যদি সামনে 0 চলে আসে তাহলে দেখো বাবা ওটা হাজারের ঘরে ঢুকে যাচ্ছে, সেটা আর 1 লক্ষ কিন্তু হবে না বা হচ্ছে না। তাহলে শূন্যর থেকে বড় আমরা সংখ্যা ওখানটায় এমনভাবে নেব যেন আমাদের হচ্ছে টোটাল 1000 থেকে, সরি 1 লক্ষ থেকে বড় হয়। এবার ভালো করে বুঝবে টোটাল। তাহলে 6টা যদি বিন্যাস করা যায়, তাহলে টোটাল এই 6টা সংখ্যা এখানে যদি বসাই, তাহলে 6টা সংখ্যায় যদি বসাই তাহলে কত হবে? এটা বলতেই পারবো 6টা সংখ্যা মানে 6 ফ্যাক্টোরিয়াল। আর রিপিট হচ্ছে কটা? দুটো 2 আছে, কারণ তুমি এখানে এখানে আগে ছোট করে লিখে নেবে। 0 আছে 1টি, 2 আছে কটা? 2টি, 5 আছে কটা? 2টি, 4 আছে কটা? 1টি। 2 2 4 5 আর 1 6, 6 নাম্বার। তাহলে যেহেতু 2 দুটো আছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, আবারও 5 দুটো আছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। এটা টোটাল বিন্যাস সংখ্যা। এটাই আমার অ্যান্সার হতো যদি শূন্য না থাকতো। যেহেতু শূন্য থাকছে তার মানে শূন্য সামনে চলে এসছে, এর মধ্যে যে সংখ্যাগুলো পেলাম তার মধ্যে কিন্তু শূন্য সামনে এসে গেছে। তাহলে শূন্য তো বাবা রাখা যাবে না। কিন্তু আমি যদি শূন্যকে ফিক্সড করে নিই, যে শূন্য সামনে থাক, তাহলে শূন্যকে এখন সামনে বেঁধে দিয়েছি। তাহলে বাকি কটা নাম্বার আছে? এই কটা নাম্বার আছে। তাহলে এই কটা নাম্বারের যদি এই কটা নাম্বার এই ঘরে বসতে পারে, তাহলে এই কটা নাম্বার এই ঘরে যদি বসে তাহলে কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে এই কটা নাম্বার আমি বলি সে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল, আর তার সাথে কে কে রিপিট আছে? দুটো করে রিপিট আছে, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এবার এই দুটো মাইনাস হবে। এবার তুমি বলবে কেন? কারণ আমি টোটালটা বিন্যাস বার করেছিলাম এই নিয়মে, তারপর বলেছি শূন্য সামনে ফিক্সড রেখে বিন্যাস করেছি। তাহলে শূন্য যখন সামনে ফিক্সড রেখে বিন্যাস করছি, তাহলে এই দুটো যদি বিয়োগ করে দিই তাহলে এমন একটা অবস্থা পাবো যেখানে শূন্য সামনে থাকবে না। যেখানে শূন্য থাকবে না, কারণ শূন্য যেগুলো ছিল সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমার অ্যান্সার কত? এই দুটোর সাবস্ট্রাকশন। এই দুটোর সাবস্ট্রাকশন নিজেরা করে নেবে। অনেকে আমি দেখেছি, সেটা একটু বলি, অনেকে এটা লসগু করে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এবার লেখে 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, তারপরে দেখি লিখে দেয় যে 1 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এরকম কোনো কিছু হবে না, কিন্তু এটা রং। 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়াল নয়। 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তোমার 720, আর 5 ফ্যাক্টোরিয়াল 120, বাদ দিয়ে যেটা হবে সেটা। ঠিক আছে, এটা একটু মানে ধীরে সুস্থে বুঝে শুনে ক্যালকুলেশন করো। যাই হোক, চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন দেখো, পরের কোয়েশ্চেনে একটা সংখ্যা দিয়েছে, বলছে 3000 থেকে 4000-এর মধ্যে। ভালো করে বোঝো। তাহলে এবার যে সংখ্যাটা দেওয়া আছে সেটা আমাকে কোয়েশ্চেন করেছে 3000 থেকে 4000-এর মধ্যে। এই কোয়েশ্চেনটাও বেশ ইম্পর্টেন্ট। তাহলে 3000 থেকে 4000-এর মধ্যে কতগুলো সংখ্যা পাবো, দ্যাট ইজ আমার কোয়েশ্চেন। তাহলে এটা আমরা দেখি যে 3000 থেকে 4000-এর মধ্যে কতগুলো সংখ্যা পাওয়া যায়, যে কতগুলো সংখ্যা হতে পারে। তাহলে 3000 থেকে 4000-এর মধ্যে, তাহলে আমি আগে সংখ্যাগুলো লিখে নিই, ভালো করে বুঝবে। তাহলে আমি আমার কি কি সংখ্যা আছে সেগুলো একবার লিখি। আমার আছে কি কি দেখো বাবা।
আমার আছে হচ্ছে 0, 1 আছে, 2 আছে, 3 আছে, আর 4 আছে। আচ্ছা বাবা, 3000 থেকে বড় এবং 4000 থেকে ছোট, তাহলে এমন যে সংখ্যাগুলো আমরা পাবো সেটা সেটা অবশ্যই 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। তাহলে একক, দশক, শতক, হাজার। আচ্ছা বাবা, 3000 থেকে যেহেতু বড় বলেছে, তাই না, 3000 থেকে যেহেতু বড় বলেছে, তাহলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এখানে কটা অঙ্ক আছে? টোটাল আছে দেখো বাবা 5টা। ঠিক আছে, তাহলে 5টা যদি থাকে তাহলে অবশ্যই 3000-এর থেকে বড়। তাহলে আমি 5 অঙ্ক বিশিষ্ট, কিন্তু 3000 থেকে বড় বলেনি, 3 থেকে 4000-এর মধ্যে বলেছে। তো তাহলে আমার 4 অঙ্ক বিশিষ্ট নাম্বার হবে, এটুকু শিওর। ঠিক আছে, তাহলে এই হাজারের ঘরে অবশ্যই 3 ছাড়া অন্য কিছু বসবে না। তুমি বলবে স্যার 2 বসতে পারবে না, আমি বলবো না, কারণ 2 যদি বসে সেটা 3000-এর থেকে ছোট সংখ্যা হয়ে যাবে। আবার 4ও বসতে পারবে না। কেন 4 বসতে পারবে না? 4 মানে 4 বসা মানে 4000 থেকে বড় হবে। তাহলে এককের স্থানে, হাজারের স্থানে সব সময় বসবে 3, একদম শিওর করে বসবে হচ্ছে 3। ক্লিয়ার? আর বাকি, ভালো করে বুঝবে, বাকি এই 4টে ঘরে ওই শব্দগুলোর মধ্যে যা খুশি বসতে পারে। ক্লিয়ার? তাহলে প্রথমে আমি বললাম যে 3টি স্থান, 5টি অঙ্ক আছে আর 3টে স্থান আছে, তাহলে 5টা অঙ্ক, তার মানে 0 হচ্ছে 3 এখানে ফিক্সড। তাহলে এবার আমি যদি বলি যে, ভালো করে বুঝবে কিন্তু, এখানে যদি আমি বলি যে একাধিকবার, এখানে আবার প্রশ্ন করেছে যে একাধিকবার প্রয়োগ করা যেতে পারে একটা সংখ্যা, আগে কিন্তু কোয়েশ্চেন বলেনি। আগের যে কোয়েশ্চেনগুলো আমরা সমাধান করলাম একাধিকবার ব্যবহার করা যাবে না বলেছে, আর এখানে কোয়েশ্চেন করা হয়েছে যে একাধিকবার ব্যবহার করা যেতে পারে। তাহলে এখানে তুমি অনেকে বলবে যে 3 আছে মানে হচ্ছে 4p3, এটা কিন্তু হবে না, এটা রং। তাহলে 3 ফিক্সড করলে তাহলে 3টে পজিশন, কটা নাম্বার আছে বাকি? বাকি তো 5টাই নাম্বার আছে, কারণ 3ও রিপিট হতে পারে। তাহলে এটা হবে 5 কিউব, এটা হবে 5 কিউব। 5 কিউব মানে কত? 125। 5 কিউব কিন্তু হবে। এবার একটা সমস্যা এখানে আছে, সেটা বাবা কি? সেটা মানে 5 কিউব হলেও একটা 1 মাইনাস যাবে। এটা আমার অ্যান্সার হয়ে গেছে, কিন্তু একটা 1 মাইনাস যাবে। এবার প্রশ্ন হলো কেন? কারণ একটা 1 মাইনাস যাবে এই কারণে বলছি, কারণ এইখানটায় 3 তো আমি দিলাম, 3 দেওয়ার পরে এবার যদি 0 সামনে চলে আসে সেটাও তো এর মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে 0কে ফিক্সড রেখে তাহলে সেটা মাইনাস চলে যাবে। 0 যে সংখ্যাটায় সামনে ফিক্স থাকছে সেটা শুধু মাইনাস হবে, কারণ 0ও রিপিট হতে পারে। তার জন্য আমি বলতে পারবো যে 125 মাইনাস 1, দ্যাট ইজ 124। এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা অঙ্ক, অন্যরকম ভাবে করলে কিন্তু অ্যান্সার আসবে না, সম্পূর্ণ ভিন্ন একটা অঙ্ক। যাই হোক, মোটামুটি নাম্বার দিয়ে যতগুলো টাইপ আছে সব বললাম, সব করলাম। আর আমি পারমুটেশনের কোনো ক্লাস নেব না, এইটাই হচ্ছে আমার লাস্ট ক্লাস।